উপন্যাস প্রেমঘর লিখেছেন নার্গিস সুলতানা রিপা। পর্ব ৭১। এই নৌসিন, ওই নৌসিন, এই নৌসিন, ওই নৌসিন। ঘুমিয়ে গেছে বেচারি। মুচকি আসলো সাদাত। ঘুমের ঘরেও সাদাতকে শক্ত করে খামচে ধরে রেখেছে। নৌসিনের ভাবি আসছে। পাগলিটার গায়ে ওড়না নেই। সাদাত ওড়না পেঁচিয়ে দিয়ে ঘুমন্ত রানীটাকে বুকে শক্ত করে জড়িয়ে রাখলো। হায়, ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, তুমি রেখে যাও, আমি খাইয়ে দেব। আচ্ছা। আর ভাই, কিছু মনে করো না। কী সব বলে ফেলেছে সবার সামনে। কি আর করার? আরে না না ভাবি, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার পড়লে ডেকো, কেমন? শিওর। সাদাত নৌসিনকে ঠিক করে শুয়ে দিল, দুটো বালিশ দিয়ে। মাথাটা একটু উঁচু করে, চামচ দিয়ে একটু একটু করে লেবুর পানি মুখে দিচ্ছে। বেশ কয়েকবার খাওয়ানোর পর কাশতে কাশতে উঠে বসে নৌসিন। এমনিতেই খেতে পারে না, তার উপর শরীর খারাপ, আর তার মাঝে পেটে পড়েছে এক শিশি অ্যালকোহল। কি অবস্থা! সাদাত ধরে ঠিক করে বসাতে বসাতেই সাদাতের শরীরে থরথরিয়ে বমি করে দেয় নৌসিন। অথচ বেচারি কিন্তু এখনও সম্পূর্ণ সজাগ না। বমি করে শরীর আরও ক্লান্ত হয়ে গেল নৌসিনের। সাদাতের পোশাক তো নষ্ট করেছি, সাথে নিজের জামাও। সাদাতের মুখে বিন্দুমাত্র বিরক্তির ছাপ নেই, অথচ মুচকি হাসল নৌসিনের কাণ্ডকারখানা দেখে। নৌসিনকে শুয়ে দিয়ে কাবার থেকে নৌসিনের একটা জামা এনে চেঞ্জ করিয়ে দিল মেয়েটাকে। বাথরুমে নেবার তো আর উপায় নেই। বাথরুমে মগে করে পানি এনে মুখ পরিষ্কার করে নিল। নিজের শার্টটাও চেঞ্জ করে নিল বেচারা। বিছানাতে বেশি না হলেও একটু একটু ময়লা লেগেছে। নৌসিন যা খুঁতখুঁতে মেয়ে, যদি সকালে উঠে দেখে এরকম নোংরা বিছানায় শুয়েছিল সে, তাহলে এই চাদরটাকে আর চাদর রাখবে না, গরম পানিতে চুবিয়ে মারবে। আর এরকম একটা চাদরে রাখার কারণে সাদাতেরও কথা শুনতে হবে, যদিও চাদরটার সাইডে একটু ময়লা লেগেছে। সাদাত এবার বহু কষ্টে একটা চাদর খুঁজে পেল কাবারে। নৌসিনকে কোলে নিয়ে এক হাতে বিছানার চাদরটা সরিয়ে নতুন চাদরটা বিছানায় রাখলো কোনো মতে। নৌসিনকে সাইডে সরিয়ে দিয়ে কোনো মতে ঠিকঠাক করে নৌসিনকে নিজের বুকের ওপর নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালের আলো চোখে আসতেই ঘুম ভাঙে হৃদের। চোখ খুলতেই নিজেকে পরশের বুকে আবিষ্কার করল। নিজেকে খুব সাবধানে পরশের কাছ থেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল সে। আয়নায় নিজেকে দেখছে আর নিজেই যেন লজ্জা পাচ্ছে। পরশটা না সত্যি। শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে বের হয়ে আসে। পরশ ঘুমাচ্ছে, মুচকি এসে গুনগুন করে গান গাইছে আর চুল ঝাড়ছে। পেছন থেকে পরশ এসে জড়িয়ে ধরলে প্রথমে তো চমকে ওঠে। এ কি, আপনি উঠে গেলেন? যান, ফ্রেশ হয়ে নিন তাহলে। এত আগে উঠেছ কেন? আগে কোথায় উঠলাম, 7টা বাজে তো। তুমি তো আগে 8টার আগে উঠতে না কখনো। তাহলে বারে তখন কি কেউ? থেমে গেল হৃদি। কি বলতে যাচ্ছিল? পরশ হৃদিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। লজ্জায় হৃদি মাথা নিচু করে রেখেছে। কেউ কি? কিছু না জানতো, বলো। পরশ বলতে হবে, না হলে তো ছাড়বই না। ইউনো না, পরশ যা চায় তাই সে করে। সো একবার যেহেতু বলেছি, তোমার মুখ থেকে শুনবো, তার মানে শুনবই। দিদি অব মোডে গিয়ে বলল, আপনি না সবসময় জোর দেখান আমার সাথে, সারা জীবন দেখাবো, আর তোমাকে সেটা মেনে নিতে হবে। এটাই আমার ভালোবাসা। সো তাড়াতাড়ি বলো, আপনি কি বুঝতে পারছেন না আমি কি বলতে চাচ্ছিলাম? নো। কেন মিথ্যা বলছেন? বলো অ্যান্ড হারিয়া। কি আর করার, যা রাগ এই পরশের। এখন যদি না বলে
তাহলে হয়তো রেগেমেগে বাড়ি ভাঙচুর শুরু করবে। তাই কোনো রকম বললুম। তখন আগে উঠতাম না, কারণ তখন তো আর বিবাহিত ছিলাম না। এখন আগে উঠি, কারণ আই অ্যাম ম্যারিড। ম্যারিডের সাথে সকাল সকাল ওঠার কি রিলেশন? দিদি পরশকে একটু কনুই মেরে বলল। ছোট খোকা জানে না বুঝি? কি? কিছু না, অসভ্য একটা। খুব। সরুন তো। যদি না সরি? আহ পরশ, যান তো শাওয়ার নিন। আমাকে চুল মুছতে দিন। শাড়ি ভিজে যাচ্ছে। ভিজুক না, ভেজা শাড়িতে তো তোমায় খুব লাগে। একদম না, খালি অসভ্য কথাবার্তা। যান শাওয়ার নিন। হৃদি যে আঙুল দিয়ে পরশের ঠোঁট আটকে রেখেছিল, সেটাতে পরশ কুট করে কামড় বসিয়ে দিল। আহ! পরশ হেসে দিল। উফ মা গো, কি রাক্ষস আপনি! উফ, ব্যথা পাই না বুঝি? কই দেখি। পরশ বলি, পরশ হৃদির যে আঙুলে কামড় দিয়েছে সেটা নিজের মুখে ঢুকিয়ে নিল। দুজন দুজনার দিকে অপলক তাকিয়ে আছে। পরশ আনমনে হৃদির আঙুলটা চুষে নিচ্ছে। হৃদি আবেশে চোখ বন্ধ করে নিয়েছে। দুঃখগানে বেড়ে যাচ্ছে। আর সহ্য করতে পারল না হৃদি। ঝাপটে পড়ল পরশের বুকে। দুহাতে টি শার্ট খামচে ধরছে। পরশ কি এমন সুযোগ মিস করবে নাকি? সেও হৃদির ভেজা চুলগুলো সরিয়ে উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে আদর করতে শুরু করে। গলায় মুখ দেওয়া মাত্রই পরশকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় হৃদি। কিচ্ছু হবে না, যান বলছি শাওয়ারে। আচ্ছা, আমার সাথে বাড়াবাড়ি, তাই না? দেখুন পরশ, ভালো হবে না কিন্তু। সবসময় বেশি বেশি, তাই না? ভয় পান না বুঝি? কি? হ্যাঁ, ভয় পান না? আপনার যেমন রাগ, তেমন আমারও। পরশ এগিয়ে যাচ্ছে হৃদির দিকে। সেটা দেখে হৃদি দৌড়ে বের হয়ে যেতে চাইল, কিন্তু পারল না। তার আগেই পরশ ধরে ফেলে। উহ, ছাড়ুন, লাগছে তো। তো লাগুক, কি যেন বলছিলে? কিচ্ছু না। কে কাকে ভয় পায়? কেউ না। তাই না, আমি পাই। ছাড়ুন এবার, লাগছে। শাস্তি তো পেতেই হবে। না, চুপ। উফ না, প্লিজ ছেড়ে দিন। আজকে শরীরের ঘ্রাণটা কিন্তু অন্যরকম লাগছে। আজকে নতুন বডি ওয়াশ ছিল, তাই। কেন নতুন? আমাকে কাছে টানার জন্য, তাই না? না। মুচকি আসলো পরশ। হৃদি কিছু বুঝে ওঠার আগে পাজা কোলে তুলে নিল তাকে। পরশ, কি করছেন? ছাড়ুন। হুশ, শাস্তি পেতে হবে। না প্লিজ, আমাকে রেখে শাওয়ার নেওয়ার শাস্তি। আমি নাকি তোমাকে ভয় পাই? দুটো উল্টোপাল্টা করে ফেলেছ। আর হবে না প্লিজ। রোজ রোজ আপনার সাথেই শাওয়ার করব। আমি তো আপনাকে ভয় পাই, এটাই সত্যি। প্লিজ। পরশ হৃদিকে বিছানায় ফেলে দিয়ে নিজের সমস্ত ভর হৃদির উপর দিয়ে দিল। দেরি করল না। এক মুহূর্ত ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। গলায় মুখ দিতে যাবে, বাধা দিল হৃদি। প্লিজ, শাওয়ার নিয়ে নিন না। শাস্তি কিন্তু বাকি। বাধা দিলে আরও বেশি পেতে হবে। আমিও কিন্তু শাস্তি দেব। কি? হ্যাঁ, আপনি পরশ চৌধুরী হলে আমি কিন্তু কাল থেকে হৃদি চৌধুরী হয়ে গেছি, মাথায় রাখবেন। আচ্ছা। নামুন না ওপার থেকে। কত ভারী আপনি। কি? হ্যাঁ, খুব। আস্তে চিল্লাও। হৃদি পরশের ঘাড়ের পেছনে দুহাত বেঁধে মায়াবী চোখে তাকালো পরশের চোখের দিকে। পরশ এ চাহনিতে মাতিয়ে যাচ্ছে একদম। ছেলেরা নাকি বশ হয় মেয়েদের কাছে, হয়তো হৃদি তাই করলো। চাহনিতে বশ করে নিচ্ছে পরশকে। আচ্ছা ডান, আসতেই বলছি। আর চিল্লাবো না।
খুব মিষ্টি কণ্ঠে বলল রিদি। পরশে ঘোর কাজ করছে রিদির উপর, যেন কোনো সাপ সাপুরের কাছে বসিত হচ্ছে। আমার উপরই থাকুন, উঠতে হবে না আপনাকে। আচ্ছা। হৃদি হয়তো বুঝতে পারিনি এইসব যে সেসব না, এইসব বেশি ধরা নাক। তাই তো নাক বসে হলো তো হলোই, সাথে নেশাও লেগে গেল কোনো শাসন বারণ ছাড়াই। নাগিনীর গলায় মুখ ডুবিয়ে দিল। পরশ কি করছেন? ছাড়ুন। আর কোনো কথা হলো না। হারিয়ে গেছে পরশ হৃদির মাঝে। হৃদিও আর নিজেকে সামলাতে পারছে না। সাড়া দিতে হলো পরশের ভালোবাসায়। আঁকড়ে ধরলো পরশকে। দুজনে আবারও নতুন করে ডুব দিল ভালোবাসার অথর সাগরে। এদিকে ফজরের আজানে আজ নৌসিনের ঘুম ভাঙেনি। তবে রোজকার অভ্যাসে সাদাদের ঘুম ভেঙে গেছে 5:30টার দিকে। আগে অবশ্য একা একা এত সকালে উঠতে পারতো না। নৌসিন আসার পর থেকে নৌসিন তো সবসময় ডেকে উঠায় এই সময়, তাই আজ এমনিতেই ঘুম ভেঙে গেছে। সাদাত নামাজ পড়ে শুয়েছে আবার নৌসিনের পাশে 8টা বাজার পথে, অথচ এখনও নৌসিনের ঘুম ভাঙল না। সাদাতও ডাকছে না, বরং মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে জামার উপর দিয়ে পেটে হাত রেখে অনাগত ভবিষ্যৎটাকে আদর করে দিচ্ছে। কিছুক্ষণ পরই মিটমিট করে তাকায় নৌসিন। ভালো করে চোখ খুলতে পারছে না, তবুও বুঝতে পারলো যে সাদাতের বুকে শুয়ে আছে। সাদাত, ঘুম কণ্ঠে বলে উঠল নৌসিন। সাদাত দ্রুত আরও জোরে জাপটে ধরে নৌসিনকে। উঠে গেছো জান? গুড তো। কেমন জানি চোখ মেলতে পারছি না। কটা বাজে? 8:10। কেমন লাগছে? কি? দ্রুত ওঠার চেষ্টা করলো নৌসিন, কিন্তু মাথা ভার লাগার কারণে আর পারল না। আস্তে অসুস্থ তো। 8টা বাজে আর আমি এখনও ঘুমাচ্ছি। নামাজ মিস হয়ে গেছে আমার। আবারও উঠতে চাইল। মাথায় এমন ঝিমঝিম করছে কেন? ঝিমঝিম করাটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি হেল্প করছি তো উঠতে, নাকি? সাদাত নৌসিনকে বুকে নিয়ে উঠে বসলো। নৌসিন ভালোভাবে মাথা তুলতে পারছে না। সাদাতের বুকে মাথা রেখেই বলল, মাথাটা কেমন জানি লাগছে। মনে হচ্ছে ওজন হয়ে গেছে খুব। এটাই তো হবে, লুকিয়ে লুকিয়ে উল্টোপাল্টা জিনিস খাবে, আর এমন হবে না। আমি আবার কি করলাম তাই না? অসহায় দৃষ্টিতে সাদাতের দিকে তাকিয়ে বলল, কি খেয়েছিলে কাল রাতে? মানে, বাবার হোমিওপ্যাথি ওষুধের শিশি চুরি করে এনেছিলে না? এই যা, এতদিনের অভ্যাস এবার সাদাদের সামনে চলে এলো। নৌসিন কি বলবে এখন? কি চুপ হয়ে গেল তো? কতদিনের অভ্যাস? আমি? হ্যাঁ তুমি। জানো তুমি ওই শিশিতে কি ছিল? কি? অ্যালকোহল। নৌসিন তো পুরো এটা কি করে সম্ভব? কিছুতেই তো বুঝতে পারছে না সে। কি অ্যালকোহল মানে? হ্যাঁ পাগলি, কী সব বলো? অ্যালকোহল আসবে কোথা থেকে? বাবা আমার সামনেই বাত ব্যথার ওষুধ করার জন্য ওই শিশিগুলোতে অ্যালকোহল ভর্তি করে এনেছিল। আজ হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল ওনার। সব হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল তো দেওয়া থাকি, তাই না? বাবা ওষুধ তৈরি করে আনবে বলে নিজেই অ্যালকোহল নিয়ে যেতে চেয়েছিল, আর তুমি সেটাকে হোমিওপ্যাথি ওষুধ ভেবে খেয়ে নিয়েছো। আল্লাহ, এখন অবাক হচ্ছ? আরও কি করেছো তুমি, মনে আছে? আরও মানে কি করেছি? আস্তে দেখছো যখন মাথা তুলতে পারছো না, তবুও বারবার
মাথায় বল কেন দিচ্ছ? ব্যথা লাগবে না? আচ্ছা সরি, তোমার বুকেই আছি তো। এখন বলো, বাইরে কি করে যাব আমি তাই ভাবছি। কেন, বাইরে যেতে কি সমস্যা? তুমি যা সব বলেছ রাতের বেলা, তারপর বাসা সবার সামনে কি করে যাব? মান সম্মানের 12টা বাজিয়ে দিয়েছ নেশায় পড়ে। আমি কি করেছি বলবে তো আগে, করুণ সুরে বলল নৌসিন। তারপর সাদাত নৌসিনকে রাতের সমস্ত কাহিনী খুলে বলে। নৌসিনের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কী সব করেছে বেচারি। উহ, আমি ভাইয়ের সামনে কি করে যাব? ছি ছি। শেষে ভাইয়াকে এসব বললাম, আর ভাবিকে তোমার সাথে। ওহ নো। নৌসিনের মুখটা দেখে সাদাদের হাসি পাচ্ছে খুব। অবশেষে হেসেই ফেলল। এই, তুমি হাসছো, তার মানে তুমি আমার সাথে মজা করছো না তো? আমার তো কিচ্ছু মনে নেই। জাস্ট এটা মনে আছে যখন ওষুধটা খাচ্ছিলাম কেমন জানি একটা বাজে স্মেল আসছিল। শোনো, যা করেছো করেছো, আর যদি কোনো দিন ওষুধ খেয়েছো তাহলে কি করব যে তোমাকে আমি নিজেও জানি না। নিজের ওষুধের তো খোঁজ থাকে না, জোর করে মুখে ঢুকিয়ে দিতে হয়। আর হোমিওপ্যাথি হলে ইস, যেন কি না কি কত রকমের সাইড এফেক্ট হতে পারে। ভাবতে পারছো? নেক্সট টাইম যদি এমন করেছো তাহলে পিটুনি, মাইর হবে, জাস্ট মাইর। সাদাদের বুকে মাথা রেখেই চুপসে আছে নৌসিন। কি মাথায় ঢুকেছে তো নাকি? ওয়াশরুমে যাব, নিয়ে তো যাব, বাট আমার কথাগুলো যেন মনে থাকে। সাদাত নৌসিনকে কোলে তুলে নিল। আরে কি করো, হাঁটতে তো পারতাম, জাস্ট ধরলেই হতো। সাদাত কোনো কথা না বলে নৌসিনকে ওয়াশরুমে নিয়ে টুলের উপর বসিয়ে দিল একদম। নিজেই দাঁত ব্রাশ করিয়ে দিল। নৌসিন এতক্ষণে খেয়াল করলো ওর জামা চেঞ্জ। সাদাত এসব কি? কি আবার? লেবু পানি খাওয়ানোর পর বমি করেছিলে, যদিও বেশিরভাগ আমার শরীরে, তোমার জামায় আর চাদরেও লেগেছিল, তাই চেঞ্জ করতে হয়েছে। নৌসিনের চোখে পানি চিকচিক করছে। এই বুঝি তা গড়িয়ে পড়ল। চোখ এড়ায়নি সাদাদের। কি, এই কি সমস্যা কি? হ্যাঁ, চোখে পানি কেন? কত কষ্ট দিয়েছি তোমাকে। বলেই সাদাতকে জড়িয়ে ধরলো, সাথে সাথে কেঁদেও দিয়েছে। ওই পাগলি, সত্যি সত্যি মার খাবি কিন্তু এবার। ভালোবাসি যে, তাই তো কোনো কষ্টই হয়নি, আর হবে না এমন। সব হবে, নো ব্যাপার। জাস্ট আপনি অন্যর ওষুধ মুখে দিবেন না। এবার চোখটা মুছে দিলাম যেন পানি না দেখি আর। ওকে, শাওয়ার করিয়ে দি। আই থিঙ্ক মাথাটা হালকা হবে, অ্যালকোহলের ঝাড়টা কমে যাবে এখন। হ্যাঁ, একটু একটু শীত তো বাথরুমে গিজার আছে কিসের জন্য? নৌসিনকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সাদাত জোর করে শাওয়ার করাতে শুরু করলো। যেন ফ্রেশনেস বেশি হয় তাই লম্বা চুলগুলোতেও বেশ যত্ন করে শ্যাম্পু করিয়ে দিল। চেঞ্জটাও নিজে করিয়ে দিয়েছে। এখন নৌসিন একা একা দাঁড়াতে পারছে। গোসল করার ফলে অ্যালকোহলের যতটুকু প্রভাব ছিল কেটে গেছে যে, তাই। সাদাত নৌসিনকে ওয়াশরুমের দরজায় দিয়ে বলল, এখন সাবধানে হেঁটে যাবে। আমি তো ভিজে গেছি, শাওয়ার নিয়ে আসি একেবারে। আর চুলগুলো শুকিয়ে নাও। সুন্দর চুলের চিন্তা করো না, আমার সুন্দর লম্বা চুল না হলেও চলবে, বাট তুমি অসুস্থ থাকলে হবে না। মুচকি হাসলো নৌসিন। এ তো ভালোবাসা কজনের কপালে আছে। সাদাদের কথাই রাখলো সে। সাদাত শাওয়ার নিচ্ছে আর বিছনা বসে চুল শুকাচ্ছে। নিজেকে নিজের কাছেই আজ বাচ্চা বাচ্চা লাগছে।
আগে যেমন ওর মা এমন করে শ্যাম্পু করিয়ে পুরো শরীর সাবান দিয়ে মেজে মেজে গোসল করিয়ে নর্মাল কমপ্লিট প্লাজো পরিয়ে দিত, তেমন ফিলিংস আসছে নৌসিনের কাছে। এত ভালোবাসা পেয়ে নৌসিন আসলেই নিজেকে ধন্য মনে করছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছে সে। পরশের বুকে শুয়ে আছে হৃদি। দুজনে পরম শান্তিতে দুজনকে আগলে রেখেছে। পরশ, ক্ষুধা পাইনি আপনার, তোমাকে খেয়ে মেটে গেছে। ধ্যাত, পরশ হাসতে থাকে। এবার তো উঠি, আবার শাওয়ার নিতে হবে তো। উঠে কি হবে, থাকো না প্লিজ, আমার ক্ষুধা পেয়েছে খুব, শাওয়ার দরকার। ক্ষুধা পেয়েছে তো খাবে, তাহলে শাওয়ারের কি দরকার আমার? উফ পরশ, নাগিনী। হ্যাঁ আমি নাগিনী, আমি জানি যত সব। হ্যাঁ গাল। পরশ শোনো না, বলো। বলছিলাম যে কি, আসলে সোজাসাপটা করে বলো না। মানে মা। মা কি? আমাকে কি? মা কোনো দিন মেনে নেবে না? হয়তো মেনে নেবে। পরশ, আমাকে আপনি মানতে পেরেছেন তো? কোনো সন্দেহ নেই, কারণ আমি তোমাকে নিজের মতো করে ভালোবাসতে জানি। সো মানতে না পারার কোনো প্রশ্ন ওঠে না এখানে। মা কেন ওই বাড়িতে চলে গেল? মা তো এই বাড়িতেই ছিল। আমাকে না হয় উনি কষ্ট দিত, তাই বলে এতে যেন তুমি আরও কষ্ট পাও তাই। পরশ, মায়ের পা ধরে আমি যদি ক্ষমা চাই, মা আমাকে ক্ষমা করবেন না? মাকে যতটা চিনি, ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে তুমি পারলে ওনাকে বোঝানোর চেষ্টা করো যে তুমি আমাকে আর এই সংসার নিয়ে থাকতে চাও, তাহলে কিছু একটা হতে পারে। হৃদি দীর্ঘশ্বাস নিয়ে উঠে গেল। আটকালো না পরশ। পরশও চাইছে হৃদি নিজে কিছু একটা করুক। এদিকে নৌসিনকে সাদাত জোর করছে খেতে যাওয়ার জন্য, কিন্তু নৌসিন তো কিছুতেই যাচ্ছে না। এবার রেগেমেগে সাদাত ধমক দিয়ে ফেলল। নৌসিন, কি সমস্যা কি তোমার? হ্যাঁ, 9টার উপরে বাজে। চমকে উঠল নৌসিন। সাদাতকে এমনিতেই ভয় পায় বেচারি, তার উপর সাদাত যখন জোরে কথা বলে তখন তো আত্মা লাফায় ভয়ে। কি হলো, যাবে না খাওয়ার জন্য? কতবার আসলো ভাবি। মাথা নিচু করে নৌসিন জবাব দিল, ভাইয়া খেয়ে নিক না আগে। কি? পরে যাই একটু। থাপ্পড় চিনো? আমি কিন্তু শ্বশুরবাড়ি মানব না, থাপ্পড় লাগাবো একদম। আর কত পরে খাবে তুমি? মেডিসিন নিতে হবে তো। সাদাত, চলো না আমরা চলে যাই। মানে না, আসলে ওই বাড়িতে চলো না। নৌসিন, আমার মেজাজটা গরম করতেছো কিন্তু তুমি। আগে খাবে চলো। কাল রাতে ভাইয়াকে কি না কি বলে ফেলছি, ওইসব বলে এখন সবার সামনে যাব কি করে? তাই তো আমি তো এটাও বলছি যে এখানে খাবার আনি, তাতেও তোমার আপত্তি। কি হলো, আনবো? পরে খাই না একটু, আসলে খেতে ইচ্ছে করছে না এখন। হ্যাঁ। সাদাত হাতের ঘড়িটা বিছানায় ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শুধু রুম থেকেই না, সবার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরে সাদাত, কোথায় যাচ্ছ বাবা? মামা, একটু বাইরে দরকার আছে। ওমা, সে কি? বসো, আগে খেয়ে নাও। না না মা, পরে খাচ্ছি। আল্লাহ, কী সব বলো বাবা, খেয়ে যাও একেবারে। মা, একটা জরুরি কাজ আছে, এখন না গেলে প্রবলেম হবে, তাই আমি বাইরে খেয়ে নেব। সাদাত, একটু কিছু তো। বাবা, আসলে কাজটা খুব জরুরি, এখন না বের হলে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, তবে বিকালে কিন্তু আসতেই হবে। আমি ওয়েট করব তোমার জন্য। জি বাবা, চেষ্টা করব। বেরিয়ে এলো সাদাত। কোনো দরকারি কাজ নেই ওর,
নৌসিনকে শিক্ষা দেওয়ার জন্য রাগে চলে এসেছে। আধা ঘন্টা ধরে বসে খাওয়ার জন্য, ওষুধের জন্য, কিন্তু বেচারি যত বাহানা খাওয়ার সময়। বুঝুক এবার কেমন লাগে। নৌসিন অনেকক্ষণ যাবৎ বসে আছে, কিন্তু সাদাত কোথায়? অনেকক্ষণ দেখা যাচ্ছে না তাকে। এর মধ্যে নৌসিনের ভাবি নৌসিনের রুমে আসে। কিরে নৌসিন, তুইও গেলি না খাওয়ার জন্য? আর সাদাতও বেরিয়ে গেল। নে, খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। ভাবির কথা শুনে নৌসিনের তো যায় যায় অবস্থা। সাদাত বাইরে? মানে কি সাদাত? ও ও বাইরে গেল কখন? কেন, তোকে বলে যায়নি? সে তো বলল কি নাকি একটা দরকারি কাজ আছে। ওহ ভাবি, কি বলো তুমি? সাদাত খেয়ে যায়নি? না, বললো বাইরে খেয়ে নেবে, জরুরি কাজ পড়েছে। নৌসিন বুঝে গেছে কি হয়েছে। ভাবির সামনে এমন একটা ভান নিল এখন। ভাবি যেন বুঝতে না পারে সে রাগ করেছে। কি বদমাস দেখেছো। আমি যেন মন খারাপ না করি, সেজন্যই তাড়াতাড়ি বেরিয়ে গেল। আর আমাকে বলে গেছে সে নাকি একটা কাজ করবে, আর আমাকে সেটা মানতে হবে। আর কত কি বলে, আমাকে খাওয়ার জন্য বলে গেল। আসুক না, দেখব আমি। কি বাজে। ভাবি তুমি যাও, আমি খেয়ে নিব, কেমন? নৌসিন এমনভাবে ইনয়ে বিনয়ে কথা বলল, ওর ভাবি আন্দাজ করতে পারেনি যে সাদাত রাগ করে বেরিয়ে গেছে। ভাবি চলে যাওয়া মাত্রই নৌসিন সাদাতকে ফোন লাগায়। একবার রিং হয়ে কেটে গেল ফোনটা, কিন্তু সাদাত ধরল না। সাদাত দেখেও ফোনটা ধরল না। ইচ্ছা করেই নৌসিনকে প্যারা দিচ্ছে। আরও দুবার রিং হওয়ার পর সাদাত নৌসিনের ফোনটা রিসিভ করে। কাঁদো কাঁদো গলায় নৌসিন বলল, সাদাত কোথায় তুমি? সাদাত আসো প্লিজ। কেঁদে দিয়েছে নৌসিন। সাদাতের এবার একটু খারাপ লাগলো। এমন শারীরিক অবস্থা, নৌসিনের জন্য কান্নাকাটি করাটা ঠিক না। সাদাত, আই এম সরি, আমার না খুব ক্ষুধা লেগেছে, আসো। চুপ, কেঁদে কেঁদে কেন কথা বলছো? সাদাতের গলা শোনা মাত্রই নৌসিন আরও জোরে কেঁদে দেয়। ওই কি সমস্যা? হ্যাঁ থামো, আসো, একটা থাপ্পড় দিয়ে না চোখ মুছো। আসবে না? কোথায় গেছি আমি যে আসতে হবে আমার? ভাবি যে বলল কান্না থামাবে তুমি। নৌসিন চোখ মুছছো, আমি আসছি। রিদি ফ্রেশ হয়ে এসে পরশও শাওয়ার নিয়ে বের হলো। রিদিকে চুপচাপ বসে থাকতে দেখে পরশ এগিয়ে যায়। কি ব্যাপার, মুড অফ? না। তাহলে কিছু না, এমনি। আচ্ছা আপনি আসুন, খাবো, খিদে পেয়েছে আমার। মুচকি হাসলো পরশ। রিদির যাওয়ার পথে চেয়ে থাকলো কিছুক্ষণ, কারণ পরশ খুব ভালোভাবেই বুঝতে পারছে রিদির মনে কি চলছে। ম্যাডাম, আপনার লাগেই ওয়েট করতেছিলাম। কি? হ্যাঁ ম্যাডাম, সিঁড়ি দিয়ে নামতে নামতে পরশ জানায়। আরে রিদিও অপেক্ষা করার কথা বলছিল। ও, আমি আবার কি না কি ভাবলাম। না না ম্যাডাম, বেশি পাই না তো, একটা উচ্চারণ করবার চাই, হইয়ে যায় আরেকটা। আচ্ছা ব্যাপার না, হয়ে যাবে। ওকে ওকে। পুষ্প, তুই কথা না বাড়িয়ে খাবার সার্ভ কর। তোর ম্যাডামের খিদে পেয়েছে খুব। বিফ খাও তুমি। কেন, না খাওয়ার কি আছে? আমি সবই খাই। ফিগার দেখে তা মনে হয় না। আপনার তো কত কিছুই মনে হয় না। এভাবে মুড অফ করে কথা বললে কোনো কিছুরই সমাধান হবে না। কিসের সমাধানের কথা বলছেন আপনি? তুমি যে সমস্যার কারণে বিষাদময় সময় পার করছো। তরকারিটা কিন্তু পুষ্প ভালোই রান্না করতে পারে। আপনি একদিন বলেছিলেন মা গরুটা খুব ভালো পারে। পুষ্প মায়ের কাছ থেকে শিখেছে। কথা পাল্টানোর চেষ্টা করছো। না, তা কেন করব? আপনি তো। আচ্ছা বাদ দাও। পুষ্প যে চলে গেল, খেয়ে গেল না?
রান্না করার সাথে সাথে খেয়ে নেয় সে, মায়ের নিয়ম। রিদি চোখ দুটো আবারও কোনো কিছু না পাওয়ার আশায় ভিজে উঠল। শ্বশুরবাড়িতে এসে এমন পরিবারহীন একলা জীবন সে আশা করেনি। যদিও পরশ আছে, তারপরও পরিবারের বাকিরা ওর জন্য অন্য বাড়িতে ভাবতেই খুব খারাপ লাগছে রিদির। নিজেকে অনেক কষ্টে সামলে নিচ্ছে, কিন্তু শেষমেশ আর সহ্য করতে পারল না। পরশের সামনেই খাবারের পানি দিয়ে দৌড়ে উপরে চলে গেল। ঘাবড়ে গেল পরশ। রিদি যে কাছে তাই। পরশও বাকি খাবারটা শেষ করলো না। হাত ধুয়ে রুমে চলে আসে। রুমে ঢুকে দেখলো রিদি বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রিদি কাঁধে হাত রাখে পরশ। রিদি উঠে বসে। পরশের বুকে মুখ গুজে আবারও আবেগী হয়ে ওঠে। পরশ কিছু বলল না। রিদির মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল শুধু। কিছু সময় পর রিদি চোখ দুটো পরম আদরে মুছিয়ে দিল পরশ। কান্না তো অনেক হলো, এবার তো থামো। পরশ, আমায় প্লিজ ওই বাড়িতে নিয়ে চলুন। আমি সবাইকে এখানে নিয়ে আসব। দরকার পড়লে আমি মায়ের পায়ে পড়ব। আমি আর পারছি না পরশ, আর না। কেন এমন হচ্ছে? ওকে ওকে, রিল্যাক্স, কুল ডাউন। রিদি নিজের চোখ দুটো মুছে নিয়ে খুব স্বাভাবিকভাবে পরশের হাত দুটো ধরে বলল, পরশ, আমি আর জব করব না। আপনি আমাকে আজকেই বাবা মায়ের কাছে নিয়ে যাবেন। আমি সবাইকে এখানে নিয়ে আসব। সবটা দিয়ে ওদের মন জয় করতে চাই আমি। অনেক জব করেছি, অনেক টাকা হয়েছে, আর লাগবে না আমার। এখন শুধু পরিপূর্ণভাবে আপনাকে চাই। আচ্ছা, সব তোমার ব্যাপার। আমি তোমার উপর কোনো জোর করছি না এ ব্যাপারে, তবে নিয়ে যেতে পারি। জড়িয়ে ধরল রিদি পরশকে। ব্যাস, পরশ আর কিছু করতে হবে না আপনার। আমি করে নিব বাকিটা। আপনি শুধু আমায় নিয়ে চলুন। ওকে, তাই হোক। নৌসিন ড্রয়িং রুমে উৎসুক মনে অপেক্ষা করছে। কখন আসবে সাদাত, এই তার পথ চাওয়া। কলিং বেল বেজে উঠতেই ছুটে গিয়ে দরজা খুলে নৌসিন। বাইরে সাদাতকে দারুণ দেখে ঝাঁপিয়ে পড়ে সাদাতের ওপর। আরে পাগলি, কেউ দেখবে। কান্না থামাও, শব্দ হবে, তাহলে লোক জড়ো হতে পারে আবার। হয়েছে, আর বলতে হবে না তোমার। এ তো রাগ। আগে চলো রুমে, তারপর বাকি কথা হবে। নাহলে সবার কাছে ধরা খাওয়ার ভয় আছে। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল নৌসিন। সাদাতকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। মেয়েটা এমনিতেই সফট মাইন্ডের, আর এখন প্রেগনেন্ট অবস্থায় যেন আরও সফট মাইন্ডের হয়ে গেছে। আমি কি বলেছি আমি খাবো না? কাল রাতের কাহিনীর জন্য সবার সামনে যাওয়ার জন্য একটু লজ্জা করছিল, আর আমি তো একটু পরেই। কাঁদতে কাঁদতে বেচারির হেসকি উঠে গেছে। কিন্তু দেখি মুখটা উঠাও, শার্টটাই তো ভেজে ফেলেছ। চুপ, একদম কান্নাকাটি না আর। সাদাত নৌসিনের মুখটা জোর করে তুলে চোখের পানি মুছে দিল। আর না, বাবুর আম্মু যদি এভাবে কাঁদে তাহলে বাবুর কষ্ট হবে তো। কান্না স্বরে নৌসিন জবাব দিল, বাবুর আব্বু রাগ করলেই তো বাবুর আম্মু কাঁদে, তা না হলে তো আর কাঁদে না। আচ্ছা, এত রাগ সবসময়? আমি তো খাবো এখন, খাইয়ে দাও। মনে থাকে যেন, এরপর থেকে যদি আমি বলার সাথে সাথে না খেয়েছো তাহলে তো। বাবুর ক্ষুধা লেগেছে খুব, তাড়াতাড়ি খাইয়ে দাও। সাদাত মুচকি হেসে নৌসিনকে টেনে নিয়ে সোফায় বসায়। নিজের হাতে নৌসিনকে খাইয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে সেও দু এক লোকমা মুখে তুলছে। খাওয়া শেষ করে নৌসিনকে ওষুধটাও নিজের হাতে খাইয়ে দিল সাদাত। নৌসিনের প্রতিটা মুহূর্তেই যত্নে আস্তির,
সমস্ত সাদাত নিজের ভালোবাসা থেকে গুরুত্ব দিয়ে করে যায় আজকাল। করবেই না বা কেন? এখন যে সাদাদের প্রিয়তমার ভেতরে আর একটা ভালোবাসা বেড়ে উঠছে। পরশ, দেখুন এটা কেমন লাগছে। এই পরশ, হ্যাঁ, আসতে কি হয়েছে? আজই তো আপনি কখন থেকে ডাকছি। তো তো মানে কি? টিভির দিকে হা করে তাকিয়ে না থেকে আমায় দেখুন। তোমাকে আবার কি দেখব? ও আচ্ছা, তাই নাকি? বদলোক, বিয়ের 2 দিন না যেতেই বউকে দেখার শখ মিটে গেছে, তাই না? নাগিনী রে, সবসময় এত ফুসফুস করো কেন? হয়েছে, ছাড়ুন, এখন আর জোরে ধরতে হবে না। দেখার তো কিছু না আমি। তাই তো। কি? আরে রাগিস না, দেখব কি বল। ভালোবেসেই তো শেষ করতে পারি না। হয়েছে, শেষ আপনার কথা। শেষ হলে ছাড়ুন আমায়, আমি রেডি হব। রেডি কেন? কেন আবার? আপনাকে সকালে তো বললাম আমাকে এই বাড়িতে মানে বাবা মা জেঠি দাদু যেখানে সেখানে নিয়ে যাওয়ার জন্য। এখন যাবে নাকি? হ্যাঁ। পরশ, আমার না ভালো লাগছে না, চলুন নিয়ে। তাছাড়া কি? দিদি নিচের দিকে তাকিয়েছে, কিছু বলতে চাইছে পরশকে, কিন্তু ভয় আর জড়তার কারণে পারছে না। কি হলো? বলো তাছাড়া। আসলে হ্যাঁ বলো। এ তো জড়তা নিয়ে কেন বলছো? দিদি নিশ্চুপ, কিছু বলার সাহস পাচ্ছে না। যদিও পরশের ভালোবাসায় মেয়েটা নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চাইছে, তবুও অতীতে করা ভুলগুলো কেমন জানি ওকে আঁকড়ে ধরেছে। আর যার ফলস্বরূপ হৃদি পরশের এত কাছে থাকলেও পরশের চেয়ে নিজেকে হে মনে করছে। নিজের জড়তাটা কাটিয়ে পরশের সাথে মন খুলে সাহসের সাথে কোনো কথা বলতে পারছে না। কি হলো হৃদি? কথা কেন বলছো না? পরশ জোরে কথা বলাতে হৃদি যেন আরও ভয় পেয়ে যায়। হঠাৎ করে জোরে কথা বলছে পরশ, তাই রীতিমতো কেঁপে ওঠে হৃদি। আসলে বলতে চেয়েছিলাম, ড্যাড তো ইল। আমি তো এখন জানিও না আমার ড্যাড কেমন আছে। একটানে বলে ফেললো হৃদি, আর বলি নিজের প্রাণপ্রিয় বাবার জন্য চোখের পানি ফেলতে লাগলো। বুঝতে পেরেছে পরশ হৃদির মনে কি চলছে, সেটাও উপলব্ধি করছে সে। ভালোবাসে যে তাকে, ভালোবাসার মানুষের মনের ভিতর অনুভূতিগুলো তো একটু হলেও ধরতে পারার ক্ষমতা রাখে। পরশ হৃদির দু কাঁধে হাত রেখে বলল, এই কথাটা বলতে এত জড়তা। দিদি, ইউ নো আই লাভ ইউ। হ্যাঁ, এটাই ঠিক, আমি একটু বদমেজাজি, হয়তো অনেকটাই, বাট তোমার জন্য আমার মনে যে কোমলতা বসবাস তা কি তুমি আজও বুঝতে পারোনি? ভালোবাসো তো আমায়, তাহলে এত ভয় কেন পাও? সবার সাথে তো চোখ রাঙিয়ে কথা বলার ক্ষমতা রাখো, তাহলে কেন নিজে স্বামীর দিকে চোখ রাঙাতে পারো না? হয়তো এখন বলবে স্বামীর দিকে সেভাবে তাকানো উচিত না, বাট ভুল দিদি। তুমি তাকাতেই পারো আমার দিকে, আমিও তাকাই তোমার দিকে, কিন্তু পরস্পরের তাকানো যেন কোনো অসম্মান বা হে ভাবনা না থাকে। সে চাহনি তো ভালোবাসার অধিকারবোধ থেকে। তুমি এখনও নিজেকে অতীতের করা ভুলগুলোর মাঝে আটকে রেখেছ, যার কারণে অতীত থেকে সরে আসলেও অনুশোচনার বেড়াজালে এখনও পেরোতে পারছো না। আর দরকার নেই দিদি, আর না। তুমি তো তোমার ভুলটা বুঝতে পেরেছ, সবার কাছে ক্ষমা চেয়েছ। সবচেয়ে বড় কথা, নৌসিনের সাথে তোমার একটা ভালো রিলেশন তৈরি করে নিয়েছো তুমি। তাহলে কেন নিজেকে এখনও বন্দি করে রেখেছো? কেন? আমি যেমন তোমাকে, ঠিক তুমিও তো আমাকেই ভালোবাসো। আমরা দুজন দুজনার বর্তমান। পরশ চৌধুরীর স্ত্রী কখনোই নিজেকে তার স্বামীর চেয়ে ছোট নজরে দেখবে
এটা কখনোই পরশ চৌধুরী মেনে নেবে না। পরশ চৌধুরী চায় তার বউ রিদি চৌধুরী যেন সবসময় তাকে নিজের স্বামীর সমান মনে করে, কেননা তারা তো দুজন দুজনকে সমানভাবেই ভালোবাসে। তাই জড়তা ভুলে আমাকে আপন করে নাও। শুধু ভালোবাসায় ভালোবাসা বাড়াতে চাই না আমি তোমার ভয় জড়তা সব কিছু থেকে আলাদা করে অন্যরকম রেদিকে দেখতে চাই, যে কিনা আমার নির্দ্বিধায় নিজের সব আবদার বলতে পারবে। আমি কোনো ভুল করলে আমাকে শাসাতে পারবে। আমি রেগে গেলে হয়তো আমার মাথা ঠিক থাকে না, সে সময়টা না হয় একটু চুপ করে থাকলে। তারপর আমি যখন ঠান্ডা হব তখন তুমি তোমার রাগটা আমার উপর দিয়ে চালিয়ে নিও। কি পারবে না বলো? চোখে চোখ রেখে বায়না করো না বউ। জড়তা কেন, ভয় কেন? ভালোবেসে বুকে মাথা রেখে আবদার করে দেখো না, সব পূরণ করব। কি পারবে না? রিদি পরশের প্রতিটি কথায় মোহিত। যে কোনো স্ত্রী তার স্বামী এমন সাবলীল ভাষায় বললে সে তো নিজেকে পরম সৌভাগ্যবান মনে করবে। রিদিও ঠিক তাই ভাবছে। চোখের পানিটা মুছে নিয়ে ঝাপটে ধরলো পরশকে। পরশের বুকে মাথা রেখে চোখটা আবারও ভিজে আসছে, ভীষণভাবে ভিজে আসছে। ওই নাগিনী বউ, আর কাঁদিস না বউ। রিদি পরশের বুক থেকে মাথা তুলে পরশের চোখে চোখ রেখে বলছে, এত ভালো বাসেন কেন আমায়? নাগিন যে তাই। চোখের পানি নিয়েও রিদি ফিক করে হেসে ফেলল। পরশও হাহাক করে হাসতে থাকে। বেশ লাগে হাসি কান্না মিশ্রিত মুখটা। চোখের পানি পরশের শার্টে মুছে ফেলে রিদি আবারও হাসতে থাকে। ব্যাস, এই হাসি মুখটাই তো দেখতে চাই সারা জীবন। রিদি আবারও পরম সুখে পরশের বুকে ঠাঁই করে নিল। ওহ ম্যাডাম, এভাবে জড়িয়ে থাকবেন নাকি রেডি হবেন? পরশের এমন প্রশ্নে লজ্জা পেল রিদি। পরশকে ছেড়ে দিয়ে বিছানা রাখা শাড়িগুলো হাত লাগাতে শুরু করলো। লজ্জা কাটতে বলে উঠল, আপনি তো বললেই নেই না কোনটা পরব। আচ্ছা হ্যাঁ বাবা, মায়ের সামনে তো আর যে কোনো শাড়ি পরে যাওয়া যাবে না। বেশ জানো দেখছি, তা তো জানতেই হবে। পরশ চৌধুরীর একমাত্র বউ বলে কথা। রিদির কথায় হাসলো পরশ। শুধু হাসলো বললে ভুল হবে, এমন হাসি হাসছে লোকটা। বিছানায় রিদি শাড়িগুলোর ওপর গড়াগড়ি দিয়ে কয়েকটা। পরশ কি করছেন? আমার শাড়িগুলোর ওপর শুয়েছেন আপনি? ভাঁজ পড়ে যাচ্ছে তো, উঠুন। রিদি রাগী লোকটা দেখে পরশ আবারও হাসতে শুরু করলো। পরশ আপনি না হেসে উঠুন আগে, শাড়িগুলো নষ্ট হচ্ছে আমার। উঠুন বলছি, উঠুন। টেনেও উঠাতে পারছে না পরশকে রিদি। রিদির বারণ শোনার ইচ্ছে করে। শাড়িগুলোর উপর ঝেঁকে শুয়ে আছে সে। পরশ কি হচ্ছে কি? বেশি করবেন না। আমার ড্রেসের উপর নির্যাতন করলে আমি কিন্তু আপনার ড্রেসগুলো নষ্ট করে দেব। তাই নাকি এতটা? রিদি দু কোমরে হাত রেখে বলল, দেখবেন আপনি কতটা। দেখলে তো দেখতেই হয়। রিদি পরশকে মুখ বেঁচি দিয়ে এগিয়ে যায় কাবাডের দিকে। কাবাডে ডলা মেলতে রীতিমতো শখ। অবাক হয়ে পেছনে তাকায় রিদি। এতক্ষণে পরশ বিছানা থেকে ওঠে রিদির পেছনে এসে দাঁড়িয়েছে। অবাক হয়ে তাকিয়ে আছে রিদি। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। অবাক হওয়ার কথা থাকলে কেন হবে না বলুন তো? কাবারটা খোলা মাত্রই একগাদি শাড়ি হুড়মুড়িয়ে রিদির গায়ের ওপর পড়ল। আর কাবারে তো আছেই অগণিত। কি ম্যাডাম করুন নষ্ট? মা? খুশিতে রিদি কথাও আটকে আসছে। তুমি তখন বললে পরশ চৌধুরীর একমাত্র বউ তুমি, তাহলে আর কার জন্য হতে পারে? আপনি তাই বলে এত? আর কখন আনলেন? আমি তো দেখলাম না। তুমি যখন ওয়াশরুমে ছিলে
মানে এতটুকু সময়? আরে মিসেস, একটা ফোন করে বলেছি শুধু আমার বউ বাইরে যাবে, সো শাড়ি লাগবে, তাতেই হয়ে গেছে। তাই বলে এত? হুম, আমার বউয়ের কোনটা পছন্দ হবে তা তো বলা যায় না। আপনি চুপ। রিদিকে কাবাডের দিকে ঘুরিয়ে দিয়ে কোনো কথা না বলে, শাড়ি চুজ করো তাড়াতাড়ি, আমাকে চুজ করতে বলো না, কারণ আমি জানি তোমার পছন্দই সেরা পছন্দ। সো অনলি 30 মিনিটস দিলাম, রেডি হয়ে নেও। রুম থেকে বেরিয়ে আসে পরশ। আকর্ষিত হয়ে তাকিয়ে থাকে রিদি, কিন্তু পরক্ষণেই কাবাডের দিকে তাকিয়ে পড়ে। মহা বিপদে। এত এত শাড়ি, কোনটা পরবে সে? আপনারাই দেখুন কোন শাড়িটাতে রিদিকে বেশি মানাবে। রিদি, আর ইউ রেডি? রিদি কোনো কথা বলছে না। পরশ আবার রিদিকে বলল, রেডি? ইস, নক করার কি আছে, আসছি তো। আর কত? অলরেডি 40 মিনিটস ডান। তোমার তো রেডি হতে এত সময় লাগে না। আরে ভাই, হচ্ছে। কি? হোয়াট আর ইউ করিং? রিদি চুপ। রিদি আর কিছু বলল না। কি বা বলবে? সে যে বরকে ভাই বলে সম্বোধন করেছে, যা পরশের একদম ভালো লাগে না। যাই হোক, রিদি। 2 মিনিট পর দরজা খুলল। পরশ এখন সেখানেই দাঁড়িয়ে। রিদির দিকে তাকাতেই সমস্ত রাগ পানিতে পরিণত হয়ে গেল মুহূর্তে। মনের অজান্তে মুখ দিয়ে বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। মুচকি হাসলো রিদি। কি হলো? এতক্ষণ তো খুব তাড়াহুড়ো করছিলে, এখন লেট হচ্ছে না? খুব সুন্দর লাগছে, একদম নতুন। লজ্জা লাগছে রিদি। পরশের চাহনি যে সবসময় লজ্জা বিলায় এই মেয়েটার সর্বাঙ্গে। প্রিয়তমার পা থেকে মাথা অবধি একবার ভালো করে চোখ বুলিয়ে নিল পরশ। অসম্ভব সুন্দর লাগছে আজ রিদিকে। কালো রঙের জামদানিটা যেন ফর্সা গোলাপি শরীরের সাথে এঁটে লেগে গেছে। মনে হচ্ছে কোনো মায়াবতী ভাস্কর্য, যার চোখ দুটো টানা, নাকের আদলটা জয়নুল রং পেন্সিলের, শুরু কারুকার্য, ঠোঁট দুটো শিশির পড়া ফুটন্ত গোলাপের পাপড়ি। মোহিত করা এমন সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে পরশ। ঘোর কাটানোর ক্ষমতা নেই তার। প্রেম ঘুরে যে, সে তো কোনো কিছুর সাথে আপোষ করে না। নিজের মনের গহনে জাগ্রত অনুভূতিগুলো বহিঃপ্রকাশে ব্যতিব্যস্ত হয়ে ওঠে। কি করছেন? ছাড়ুন। হৃদির কথায় হুঁশ আসে পরশের। এতক্ষণ পরশ নিজের মধ্যে ছিল না, অন্য কোনো মায়ায় বসবাস করছিল সে। কি হলো? ছাড়ুন। আজকে না গেলে হয় না? উফ, একদম না, যাব আজকে মা বাবার সাথে, বাকি সবাইকে নিয়ে আসবো এ বাড়িতে। পরশ ছেড়ে দাঁড়ায়। রেদের হাতটা ধরে বলো, মা যদি রিফিউজ করে? খারাপ লাগবে না? কোনো মা যখন নিজের একমাত্র ছেলের বউয়ের সম্পর্কে এক অপ্রস্তুত সত্যর সম্মুখীন হয়, তাও আবার বিয়ের আগের রাতে, তাহলে সে মায়ের ঠিক কতটা খারাপ লাগতে পারে। পরশ অপলক তাকিয়ে আছে। রিদির চোখ থেকে তার চোখ সরছে না। আজ এ চোখে অন্য এক আবেশের জোর দেখতে পারছে সে, যা সহজেই আপন করার শক্তি জোগাতে পারে। রিদি নিজেকে পরশের থেকে ছাড়িয়ে নিল। পরশের কাঁধে একটু টোকা দিয়ে বলল, চলুন, যাব এখন। কোনো জবাব না দিয়ে পরশ রিদির হাত ধরে গাড়িতে গিয়ে বসে। পরশের দিকে একবার ভালো করে খেয়াল করে রিদি জবাব দিল, কি ব্যাপার? আপনি তো দেখছি বাসার পোশাক পরে বের হচ্ছেন। আমি তো বাসাতেই যাচ্ছি, তবুও একটা গোছানোর ব্যাপার স্যাপার আছে তো। সেটা না হলেও চলবে। তুমি পারফেক্ট তো, সব কিছুই পারফেক্ট আমার। রিদির কোনো জবাব পেল না পরশ, শুধু চোখের চাউনিতে মারাত্মক রকমের সুখের ঝলকানি খুঁজে পেল। গাড়ির ঝাঁকুনিতে চোখ মেলে তাকায় রিদি। নামো। পরশের কথায় একটু হকচকিয়ে যায় রিদি। কি হলো? নামো। না মানে আমরা কি এসে গেছি? তো
না আসলে কি রাস্তায় বের হতে বলবো তোমায়? রিদি জানালার কাছ নামিয়ে বাইরে তাকিয়ে দেখল ওরা হাসপাতালের সামনে এসে গেছে। ল্যাবেট যেখানে ওর বাবা ভর্তি হয়ে আছে। ঝলমল করছে রিদির কাজল রাঙা চোখ দুটি। সে তো ভাবতে পারেনি পরশ তাকে আগে এখানে নিয়ে আসবে। পরশের প্রতিটা কাজে সত্যি খুব মোহিত হচ্ছে রিদি। বারবার যেন সত্যিকার মহৎ ভালোবাসার প্রতিচ্ছবি প্রকাশিত হয় প্রতিটা কাজে, প্রতিটা কথায়। কী ব্যাপার? বাইরে তাকিয়ে না থেকে নেমে আসো। চমকে ওঠে রিদি। এতক্ষণ খেয়াল করেনি পরশ যে গাড়ি থেকে নেমে গেছে। শুধু নেমে গেছে বললে ভুল হবে। গাড়ি থেকে নেমে ইতিমধ্যে দরজাও খুলে দিয়েছে যেন। রিদি নেমে আসে। গাড়ি থেকে নামে রিদি। পরশের চোখের আড়ালি নিজের চোখের কোণা মুছে নিল। আশেপাশে অনেক লোক, তাই রিদি চাইলেও পরশকে আঁকড়ে ধরতে পারছে না। অথচ ওর ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে পরশকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতার ভালোবাসা জানানো, কিন্তু সেটা এখন সম্ভব না। তাই রিদি পরশের পিছু পিছু পা ফেলে হাসপাতালের ভেতর ঢুকে যায়। চারপাশে কত লোক। অনেক বেশি কিছু চাই না ওদের, শুধু একটু ভালোবেসে নিঃশ্বাসটা নিতে চাইছে। কেউ বা আবার নিজের পায়ে হেঁটে বাথরুমে যাওয়ার জন্য সেবার আশা করছে। কত বিচিত্র এই পৃথিবী, কত চাওয়া পাওয়া আমাদের। মাঝে মাঝে তো তরকারিতে একটু লবণ বেশি পড়লেই অসন্তুষ্ট হই আমরা। ঝাড়ি দেওয়া শুরু করি মায়েদের, যে কিনা কোমরে ব্যথা নিয়েও আমাদের জন্য রান্না করছে। স্ত্রী গুণ নিয়েও প্রশ্ন তুলি ঘটনা সামাল দিতে, অথচ সে যে হাতে এক গ্লাস পানি গড়িয়েও খায়নি। সে কিনা বরের জন্য সিল্ক চুলো খোপায় মুড়ে হাত পুড়িয়ে রান্না করছে। একটা নতুন শাড়ি না পেলে বরের সাথে আড়ি ঝাঁঝালো গলায় বলে উঠি, তোমার তো আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। থাকলে সামান্য একটা শাড়ি চাইলাম, সেটাও দিলে না। বোকা আমরা, সত্যি খুব বোকা। না হলে আমরা 100 টাকার একটা টপসের জন্য মায়ের সাথে রাগ করে ভাত খাওয়া বন্ধ করে দিই। যদি সত্যি বুদ্ধিমান হতাম তাহলে অ্যান্ড্রয়েড ফোনের জন্য যখন বায়না ধরেও আশাটা পূরণ হয় না, তখন জেদের বসে বাবার সাথে কথা বলা বন্ধ করতাম না। সব কিছুর আড়ালে যে ওদের কত চেষ্টা আর আশা লুকিয়ে আছে, সেগুলো আমাদের চোখে পড়ে না। আমরা তো শুধু দোষারোপ করি মাদের, স্ত্রীদের, বাবা আরও বরের। অথচ তারা সবটা দিতে চেষ্টা করে যায় আমাদের জন্য। তবুও আমাদের কত রকমের অসন্তুষ্টি। অথচ হাসপাতালে পড়ে থাকা মানুষগুলো, তাদের কি চাই? না নতুন জামা, না নতুন ফোন, শুধু ভালোভাবে একটু শ্বাস নিতে চায়। নিজের পায়ে হেঁটে বারান্দায় পদচারণ করতে চায়। ডায়ালিসিস না করেই প্রকৃতির ডাকে সাড়া দিতে চাই। কত রকমের চাওয়ার মাঝে তাদেরটা কতটা একটু তো বাঁচার আকুতি। অথচ আমরা কত ভালো আছি, তারপরও কত বিরক্তি। প্রতিটা রোগের দিকে তাকিয়ে দিদির মনে আজ এসবই রেখা কাটছে। সব কিছু পরও ওর বাবার কেবিনের সামনে এসে ভেতরে একটা অজানা ভয় কাজ করছে। মনের মধ্যে বারবার একটা প্রশ্নই উদিত হচ্ছে, সব কিছু ঠিকঠাক হবে তো? সাদাত, এই সাদাত, ওঠো সাদাত, উফ ওঠো, আমার কষ্ট হচ্ছে সাদাত। মুহূর্তেই চোখ মেলে তাকায় সাদাত। তার নৌসিনের কষ্ট হচ্ছে, আর সে নাকি ঘুমাবে। কি হয়েছে? কি কষ্ট হচ্ছে? ব্যথা করছে খুব। সাদাত নৌসিনের চোখ মুখে ভাব দেখে বেশ বুঝতে পারল নৌসিনের খুব খারাপ লাগছে। নৌসিনের চোখ দুটো ভিজে এসেছে। এটাই তো হওয়ার ছিল। ডাক্তার তো সোজাসাপটা বলে দিয়েছিল, এই কনসেপ্টের প্রতিটা মুহূর্তে নৌসিনের শারীরিক অবনতি ঘটবে। কাঁদো না, খুব কষ্ট হচ্ছে তাই না? কেমন জানি উপরের দিকে চাপ লাগে। সাদাত নৌসিনকে আশোয়া করে শুইয়ে দিল।
মেডিসিন খাওয়ানোর পর বুকে নিয়ে মাথায় হাত রেখে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ঘড়ির কাঁটায় রাত ৩:৪০, অথচ নৌসিনকে বুকে নিয়ে সাদাত এখনও জেগে। যদিও নৌসিন বেশ খানিকটা আগে ঘুমিয়ে পড়েছে, তবুও সাদাত দু চোখের পাতা আর এক করেনি। যদি নৌসিন জেগে যায়, ওর যদি আবার কষ্ট হয় তাহলে। তাই সাদাত বাকি রাতটুকু নৌসিনকে দেখেই পার করবে বলে সিদ্ধান্ত নিল। দরজায় কড়া নাড়ানোর শব্দে চোখ মেলে তাকায় নৌসিন। নিজেকে সাদাদের বুকে আবিষ্কার করে। নৌসিন সাদাদের মুখের আভাস দেখে ধারণা করতে পারল যে তার সাদাত রাতে ঠিকমতো ঘুমায়নি। কারণ সাদাদের ঠিকমতো ঘুম না হলে মুখ কেমন একটা ফুলা ফুলা লাগে। তাই সাদাদের খুব কাছের লোকজন নিমেষেই সাদাদের সকালবেলা মুখ দেখে বলে দিতে পারবে সাদাত কতটা ঘুমিয়েছে। নৌসিন বিছানা ছেড়ে উঠে আসে। আজকাল শরীরটা বড্ড খারাপ থাকে, তাই ফজরের সকালটা আর টের পায় না। পাবে কি করে? সারা রাত তো ঘুম আসে না। শেষ রাতে চোখ লেগে আসলে কি আর সকাল সকাল ওঠা যায়? তাই ফজরের নামাজটা কাজা পড়ে নেয়। সাদাত কোনো ভোরে টের পেলেও নৌসিনকে ডাকে না। নিজে নামাজ পড়ে আবার শুয়ে পড়ে। আবার কখনো নৌসিনের জন্য জেগে থাকতে হলে ভোরে ঘুমায়, আর তারপর নৌসিনের সাথে কাজা আদায় করে নেয়। আজও কাজা নামাজ আদায় করতে হবে নৌসিনকে। ফ্রেশ হয়েও অজু করে ওয়াশরুম থেকে বেরিয়ে খেয়াল করল সাদাত উঠে গেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নৌসিনের দিকে। নৌসিন তাওয়ালটা খাটে রেখে বলল, কি তুমি উঠে গেছো? ডাকনি কেন আমায়? তুমি তো সারা রাত ঘুমাওনি। তো তোমার সমস্যাটা কি? বেশি পাকনামো করো তাই না? শরীর ভালো না আর তুমি একা একা চলাফেরা করছো। সরি, আর হবে না। উফ, বললাম তো সরি, আর হবে না। কেন রাগ করছো? কোনো জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল সাদাত। আর নৌসিন সাদাতের রাগ ভাঙাতে আলতো করে বাগালে একটা চুমু দিয়ে দিল। অবাক চোখে তাকায় সাদাত। কি হলো এটা? ব্যাস, রাগ কমে গেল। আচ্ছা, এবার যাও, অজু করে আসো, নামাজ পড়ব। হাসলো সাদাত। নৌসিনের কপালে একটা চুমু দিয়ে চলে যাচ্ছিল সে। পেছন থেকে নৌসিন বলে উঠল, আরে সাদাত, তুমি তো পুরা গলত করে দিলে। বিস্ময় তাকায় সাদাত। বুড়ুকুসকে জিজ্ঞাসা করলো, কি করলাম? নৌসিন পেটে হাত রেখে বলো, বাবু তো রাগারাগি শুরু করেছে। বলছে পাপাই শুধু মাম্মাকেই আদর করে, আমাকে তো করে না। খুব রাগ করেছে। এখন কি হবে? সাদাত তো নৌসিনের কথায় পুরো থ। ও ভাবতেই পারেনি নৌসিন এমন কিছু বলবে। মুচকি হেসে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। নৌসিনের কোমরের দুপাশে হাত রেখে বলল, মামনি, রাগ করেছো? আই অ্যাম সরি পাপ্পা। আর হবে না, এই যে তোমাকে আদর করে দিচ্ছি। অসংখ্য চুমু দিচ্ছে সাদাত নৌসিনের পেটে। প্রথমে নৌসিন শিহরিত হলেও পরে সাদাদের পাগলামো দেখে না হেসে পারছে না। রীতিমতো হাঁপিয়ে উঠেছে হাসতে হাসতে। উফ সাদাত, আর না। বাবুর মনে হয় শ্বশুরে লাগছে। ছাড়ো ছাড়ো, আর আদর চায় না ওর। সাদাত তবুও ছাড়ছে না। কিন্তু হাসতে হাসতে হঠাৎ নৌসিনের কাশি শুরু হয়ে যায়। ভয় পেয়ে যায় সাদাত। তড়িঘড়ি করে উঠে বসে নৌসিনের পাশে। ও মাই গড, প্লিজ এই পানিটুকু খাও। নৌসিন যেন পানি খেয়ে বাঁচল। কিন্তু হাজার কষ্টের মাঝেও কাশি থামা মাত্রই আবারও হাসতে শুরু করলো। সাদাদের মুখে এখন চিন্তার ভাবটা নেই। কিন্তু নৌসিন আবারও হাসতে শুরু করায় কিছুটা বিরক্ত নিয়ে বলল, নৌসিন, কি হচ্ছে? আবার কাশি শুরু হবে তো? হবে না, হবে না, হাসি থামাও বলছি। ওকে ওকে, তবুও রাগ করো না। সাদাত ওয়াশরুমে চলে গেল। দুজনে নামাজ পড়লো একসাথে।
সাদাত জায়নামাজ দুটো ভাঁজ করে তুলে রাখলো। আর নৌসিন কে যেন মনে করে সোফায় বসে মিটমিট করে হাসছে। কি ব্যাপার, আবার হাসছো যে? চুলের বেনুনি খুলছে নৌসিন। বলল, এদিকে আসো, মাথায় তেল দিয়ে দাও। সাদাত আজকাল এই কাজটা খুব ভালো পারে। যখনই নৌসিনের মাথা ধরে তখনই যত্ন সহকারে তেল মালিশ করে দেয়। আজও তাই করছে। সাদাত, বলো, বাসায় যাব। আরুফকে কতদিন হলো দেখি না। তুমি তো রোজ গিয়ে সবার সাথে দেখা করে আসছো, আমি তো পারছি না। আচ্ছা, আজ বিকালে চলে যাব। সত্যি? হ্যাঁ। উফ, তোমাকে তো আরেকটা কথা বলাই হয়নি। কি কথা? কাল রেদি আপু আর পরশ ভাইয়া হসপিটালে গিয়েছিল। প্রথমে অলিদ ভাইয়া নাকি রাগারাগি শুরু করেছিল, তারপর আপু কিভাবে যেন মানিয়ে নিয়েছে। যাক, মানলেই হলো। কে বলল তোমায়? রাফসা ভাবি। আমার যে কথাটা শুনে কি যে ভালো লাগছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না। তা হবেই। এখন ওদের বিষয় ওদের ভাবতে দাও। আপাতত আমার কথা ভাবো। ও, এভাবে মুখ ভেঙচি দিলে মুখ বেঁকে যাবে। তেল দেওয়া তো শেষ, চলো এবার খেতে হবে। শ্বশুরবাড়িতে আছে সাদাত, অথচ নৌসিনের সমস্ত দেখাশোনা সে নিজেই করছে। নৌসিনের মা আর ভাবি কিছুই করতে হচ্ছে না। এই নিন তো, খেয়ে দেখুন চাটা কেমন হয়েছে। ও, কাজ করছি। ধুর, রাখুন আপনার কাজ, আগে চাটা একটু চেখে দেখুন কেমন হয়েছে। এবার পরশ চোখ ফেরায় রেদের দিকে। এতক্ষণ ফাইলে পড়েছিল। আমি কখন চায়ের কথা বললাম? আরে, আমি আপনার জন্য চা বানাইনি, মা বাবার জন্য করলাম। আপনি তাড়াতাড়ি একটু টেস্ট করুন কেমন হয়েছে। আমি তো জানি না, আর কখনো বানাইনি তো। সেটা তো তুমি নিজেও দেখতে পারতে। আপনি না সবসময় কথা বাড়ান। আমি তো দুধ চা কোনোদিন খাই না। ও, তাই বলো। পরশ রিদির হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিল। তারপর রিদির দিকে কেমন একটা ভাব করে তাকালো। রিদি বুঝতে পারছে না কি বোঝাতে চাইছে পরশ, তাই প্রশ্ন করলো, ভালো হয়নি? না, তুমি করেছো এটা। মাথা নিচু করে জবাব দিল রিদি। হ্যাঁ। মুচকি হাসলো পরশ। চাটা রিদির হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও দিয়ে আসো তোমার শাশুড়ি মাকে, অনেক ভালো হয়েছে। মুহূর্তেই মুখ তুলে দেখায় রিদি। পরশের মুখ দেখে বুঝতে পারল যে পরশ ফাজলামো করছে না। মুখে বিশ্বজয়ে হাসি এনে একরকম ছুটে বেরিয়ে আসলো চা হাতে। চেয়ে রইল পরশ। সত্যি মন দিয়ে করলে সব কিছুই সম্ভব। ঠিক যেমন কাল রিদি মনের জোরে নিজের শাশুড়ি মার রাগ একটু হলেও ভাঙাতে পেরেছে। যদিও শাশুড়ি পুরোটা গড়েনি, তারপর তো এ বাড়িতে যে এসেছে এই অনেক। রিদি খুব সুন্দর করে মাথায় কাপড় টেনে শ্বশুর শাশুড়ির জন্য চা নিয়ে গেল। প্রতিটা পা ফেলছে, আর মনের মাঝে ধুক ধুক শব্দটা যেন আরও তীব্র হয়ে উঠছে। যদি না খায় ও শাশুড়ি, শ্বশুর তো খাবে, কিন্তু রিদি তো এসব কিছু করছে শাশুড়ির মন পাওয়ার জন্য। এক মা ছেড়ে এসেছে অন্য মায়ের কাছে, সে মাই যদি দূরে ফেলে রাখে তাহলে কার ভালো লাগে? দরজায় পা রাখলো রিদি। মনে অনেক সাহস এনে রুমে উকি দিল। তার শ্বশুর খবরের কাগজ পড়ছে, আর শাশুড়ি জানালার বাইরে তাকিয়ে কিছু একটা দেখছে। গলাটা একটু ঝেড়ে নিয়ে রিদি বলল, মা আসবো? রিদির শাশুড়ি শুধু পেছন ফিরে একটু দেখলো, আর কিছু বলল না। খুব খারাপ লাগলো রিদির, তবু নিজেকে সামলে নিল। রিদির শ্বশুর বুঝতে পারলো ব্যাপারটা, তাই ঘটনা সামলাতে বলল, আরে রিদি মাঝে এসো এসো। শ্বশুরের ডাকে সমস্ত কষ্ট ভুলে রিদি হাসি মুখে ঘরে ঢুকলো। আসলে চা।
রিদি কিছু বলার আগেই পরশের মা বিছানায় বসতে বসতে বলল, চা করে এনেছো, পারো করতে। আমি তো ভেবেছি শুধু নষ্টামি করতে পারো। ধুক করে উঠল রিদির বুকটা। এই আঘাত নিতে না নিতে পরশের মা আবারও ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, লজ্জা করে না তোমার? একজনের সাথে সি মুখে আনতেও লজ্জা করছে। রিদির চোখ বেয়ে পানি পড়ছে। সব কিছুর পরও রিদি নিজের মায়ের মতো শাশুড়ির মুখে এসব আশা করেনি। পরশের বাবা রাগী চোখে তাকালো পরশের মায়ের দিকে। থামবে তুমি? বেশি বকে ফেলেছ কিন্তু। কি আর বেশি বকলাম গো? নেহাত কালকে হাতে পায়ে ধরেছিল, একমাত্র ছেলের বউ, তাই না আসলে ছেলে দুঃখ পেতে পারে, তাই এসেছি। আরও কি না, এখন এসেছে চা নিয়ে। আমার না জাস্ট সহ্য হচ্ছে না এসব। কত ভালোবেসে নিজের হাতে আংটি পরিয়ে এলাম, আর সে মেয়ে কি না। হৃদির এবার লজ্জা লাগছে। ও শাশুড়ি কতটা আশা নিয়ে ওকে ঘরের বউ করে আনতে চেয়েছিল, আর ও কিনা কিভাবে এলো। না, কাঁদলে চলবে না, একটু বলতেই পারে উনি, এতে যদি মায়ের মনটা একটু শান্তি পায়। রিদি কাঁপা কাঁপা হাতে সাইড টেবিলে ট্রেটা রেখে চলে আসলো। বুঝতে পারছে ওর শাশুড়ি এখন কাঁদবে নিজের একটা মাত্র ছেলের বউকে এসব বলে যে উনিও শান্তি পাচ্ছে না, তাই দুঃখ বলার সুযোগ দিয়ে চলে আসলো রিদি। এখন রুমে যাওয়া যাবে না, রুমে ঢুকলেই পরশকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করবে। আর পরশ যা ছেলে, কান্নার কারণটা জেনে ছাড়বে না। আর সব কিছু শোনার পর পরশের খুব একটা ভালো লাগবে না, তাই রিদি পা বাড়ালো দাদি শাশুড়ির ঘরের দিকে। এই মানুষটা সব জেনেও রিদিকে খুব করে মেনে নিয়েছে। তার বক্তব্য, ভুল যখন করছে সে ভুল ওর জামাই শুধরে দিক। এমন সোনার চাঁদ মুখ উনি হারাতে চান না। তার নাতির জন্য নাকি এই মেয়ে ছাড়া আর কেউ নেই। রিদিকে ঘরে ঢুকতে দেখে পরশের দাদি বলে ওঠে, কিরে ছুরি, আমার ঘরে তুই? কেন গো বুড়ি, আসতে পারি না বুঝি? তোর জামাই ঘরে আর তুই আমার ঘরে। তোমার জামাই যখন ছিল তখন কি তুমি সারাক্ষণ তার সাথেই শুয়ে বসে ছিলে নাকি? হায় রে ছুরি, কয় কি লজ্জা সরম নাইলো? তোমার থাকলে তো আমারও থাকবে। অট্টহাসি হাসলো পরশের দাদি। তারপর হাসি থামিয়ে বলো, কিরে শাশুড়ির কথায় মনে লাগছে? চমকে উঠল রিদি, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। পান আনতে যাচ্ছিলাম, সব শুনতে পেলাম। এতক্ষণ শক্ত থাকতে পারলেও এবার আর পারল না রিদি, হাউমাউ করে কাঁদতে শুরু করলো। পরশের দাদি বেশ বুঝিয়ে শুনি মন মানল রিদির। রিদি সত্যি খুব অনুতপ্ত, সেটা বেশ ভালোই বুঝতে পারলো সে। আর রিদিকে যে সব ভুলে সবার সাথে নতুন করে জীবন গড়তে চায় সেটাও বেশ বুঝতে পারছেন তিনি। তাই তো রিদিকে সংসার করার দারুণ একটা টিপস দিয়ে দিল। আর টিপসটা শোনা মাত্রই রিদি লজ্জায় কুঁকড়ে যাচ্ছিল, অথচ কোনো এক মহাসুখে মুখে দীপ্তমান হলো মিষ্টি একটা হাসি। হয়েছে, যা যা, আসল কাজটা কর। দিদি কোনো কথা না বলে মুচকি হেসে দ্রুত বেরিয়ে আসলো ঘর থেকে। মনে তার নতুন আশার আলো ফুটেছে, নতুনভাবে গড়বে সব কিছু। আজকে রিদি সব রান্না নিজের হাতে করেছে, আগে তো কখনো রান্না করেনি, তাই সবটা তেমন গুছিয়ে করতে পারেনি। তবে যথেষ্ট চেষ্টা করেছে। রাফসাকে ফোন করে রান্নার টিপস আর ইউটিউবের সহায়তায় পুরো রান্না কমপ্লিট করে নিয়েছে। পরশ যে কতবার রিদিকে রুমে ডেকে পাঠিয়েছিল এর মধ্যে, তবে রিদি যায়নি। জানে তো সবটা পরশের বাহানা, শুধু শুধু কাছে নিয়ে যাওয়ার বাহানা। সব কিছু গুছিয়ে শাওয়ার নেওয়ার জন্য রুমের দিকে যায়।
শাশুড়ি রুমের সামনে দিয়ে যাওয়ার সময় খেয়াল করলো তিনি কারোর সাথে ফোনে কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক ভালো, পুরো হেরার টুকরা বউ আমার। ওপাশ থেকে কি কথা আসছে সেটা শুনতে পারছে না রেদি, তবুও সুখী মনে একটু দাঁড়িয়ে গেল। আরে না না, ছোট মানুষ, বয়সী বা আর কত, ঠিকই আছে, আস্তে আস্তে সব গুছাতে শিখবে। আর দাঁড়ালো না রেদি, পরে যদি আবার শাশুড়ি টের পেয়ে যায়। না বাবা, যেটুকু শুনেছে তাতেই হবে। তার মানে ওর শাশুড়ি শুধু ওপারে ওপারে রেগে আছে। খুশিতে নাচতে ইচ্ছা করছে রিদি। মানুষগুলো এত ভালো। রীতিমতো দৌড়ে নিজের রুমে যায় রিদি। এতটাই খুশি হয়েছে যে হেঁটে যাওয়ার মতো স্থির সইল না আর। রিদির এমন দৌড়ানি দেখে বাড়ির কাজের লোকগুলো হা হয়ে তাকিয়ে রইল। বাড়ির বউ এমনভাবে দৌড়াচ্ছে বাড়ির মধ্যে, বিষয়টা বোধ হয় ওদের হজম হয়নি। তাতে রিদির কি, বেচারি কত খুশি আজকে। সবার মন জয় করার অস্ত্র শিখিয়ে দিয়েছে দাদি শাশুড়ি। তার উপর একই দিনে শাশুড়ির এমন কথা, খুশি না হয়ে পারা যায় নাকি। পরশ কাজ করছিল সোফায় বসে। রিদি রুমে ঢোকায়, চমকে ওঠে সে। ভেবেছে কে না কে এলো, তবে রিদি পরশকে দেখেও না দেখার ভাব করলো। গুনগুন করে গান গাইছে আর কাবার থেকে শাড়ি বের করছে। কয়েকটা দেখে কালো রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। পরশ তো অবাক হচ্ছে, কি হলো এই মেয়ে, সকালে সেজে রুম থেকে বের হয়েছিল আর তো পাত্তা নেই, এখন যাও আবার এলো, কোনো পাত্তা নেই। রাগ হচ্ছে পরশের। কতবার ডেকেছিল মহারানীকে, তবুও পায়নি। একটা উচিত শিক্ষা দিতে হবে আজকে। বিকেলের দিকে সাদাত নৌসিনকে নিয়ে নিজের বাসায় চলে আসে। আরুপ দৌড়ে আসে নৌসিনের কোলে ওঠার জন্য, আর নৌসিনও বেখেয়ালিভাবে আরুপকে কোলে তুলে নিচ্ছিল। আরে আরে কি করছিস বলি আরুপকে খপ করে কোলে তুলে নিল রাফসা। পাগলি নাকি তুই? বোকা, মুচকি হাসলো নৌসিন। সাদাদও রাগি চোখে তাকিয়ে আছে। কি যে করে না এই নৌসিন। আরুপ শোনা, আজকাল না নতুন বউয়ের কোলে চড়া যাবে না। কেন? বারে, নতুন বউকে দেখছো তো তুমি, ইল তো সে। ও আচ্ছা, ঠিক আছে, আদর তো করতে পারবো। সেটা পারো, বাট পেটে যেন ব্যথা না পায় তোমার নতুন বউ। ওকে ওকে, ডান। ছেলের বউকে পেয়ে সাদাদের মা শুধু পারছে না মাথায় তুলে রাখতে, বাকি সব করছে। রাফসা নৌসিনের জন্য নিচতলা একটা রুম রেডি করে দিয়েছে, যেন সিঁড়ি ভাঙতে না হয়। অলিদরাও ওর বাবাকে নিয়ে সিলেটে চলে গেছে। এখন মোটামুটি সুস্থ আছে রিদির বাবা, তাই ডক্টরের পরামর্শে সিলেটে নিজের বাড়িতে আসে ওরা সবাই। রাতে ফোন করে নৌসিনের সাথে কথা বলে নিপা। মা কথা বলছে আর পাশ থেকে পিচ্চি মেয়েটা বসে, মাম্মি। আমিও কথা বলব মামিমণির সাথে, দাও দাও। আরে বাবা, দেখছো তো কথা বলছি, ওর তো করো একটু। কে শোনে কার কথা? দুবার বায়নায় ওর মা নৌসিনের সাথে কথাই বলতে পারছে না ঠিক করে। বাধ্য হয়ে ফোনটা তোবার হাতে তুলে দিল। নাও কথা বলো তোমার মামিমণি। সে কি খুশি তুবা। মামিমণি কেমন আছো? এই তো সোনা, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মামিমণি তুমি আসো আমাদের বাসায়। আসবো বাবু, তুমি এখানে কবে আসবে? দাদু তো একটু একটু ইল এখনো। দাদু ভালো হয়ে গেলে আসবো। আরুপ কোথায়? ও কি তোমার সাথে ঘুমাবে আজকে? নৌসিন হেসে দেয়। কেন, ও ঘুমালে কি হবে? না তো, তবুও আমি থাকতাম যে তোমার পাশে। মিস করছি তোমায়। ওরে পাক নেই আমার। আই মিস ইউ টু। তাড়াতাড়ি চলে আসো।
আচ্ছা আচ্ছা, রাখি, বাই। ঘুমাও তুমি, নাহলে ইল হয়ে যাবা। ওকে মাম্মাম, বাই। তুবা ফোনটা কেটে দিল। তুবার সাথে কথা বলে বেশ ভালো লাগছে নৌসিনের। মনে হচ্ছে অনেকটা সুস্থ সে। সেই যে লাঞ্চ করে বাইরে গেছিল পরশ, কেবল ফিরল বাসায়। কলিং বেল বাজতেই রিদি গিয়ে দরজা খুলল। চোখ ছোট করে পরশকে দেখছে রিদি। পরশ যে বাসার ভেতরে ঢুকবে সেই উপায়ও নেই। রিদি দরজা আগলে দাঁড়িয়ে আছে। রাগী গলায় প্রশ্ন করে রিদি, এতক্ষণ কোথায় ছিলেন? কোনো উত্তর দিল না পরশ। রিদিকে সাইড করে ভেতরে চলে আসলো। রুমের দিকে যাওয়া শুরু করেছে। কোনো কথাই বলল না রিদির সাথে। রিদির রাগ যেন আরও বেড়ে যায় এতে। দরজা লাগিয়ে সেও পরশের পেছন পেছন রুমে আসে দাঁড়ায়। কি হলো? আপনাকে কি বলছি আমি? শুনতে পাননি আপনি? পরশ ফোন, ওয়ালেট, ঘড়ি এসব ড্রেসিংয়ের সামনে রেখে শার্টের বোতাম খুলতে লাগলো। রিদিকে কোনো পাত্তা দিচ্ছে না সে। ইচ্ছে করেই দিচ্ছে না। সারাদিন রিদি যেমন দেয়নি, এখন সেও দিবে না। এটাই হৃদের শাস্তি। পরশ, আমি কিছু বলছি তো। বেজোরি চেঁচিয়ে ওঠে রিদি। ভাগ্যিস শ্বশুর শাশুড়ির রুমে গলার আওয়াজটা যায়নি। একটু দূরে রুম হওয়া সুবিধাই হয়েছে, তা না হলে রিদির হঠাৎ হঠাৎ জোরে চিৎকার করা ওদের কানেও পৌঁছাতো। রিদির আওয়াজে পরশ তাকায় রিদির দিকে। এমন একটা ভাব করে যেন কিছুই বুঝতে পারছে না সে। কি হয়েছে? কোথায় ছিলেন? কাঁদছিল। ঠান্ডা গলায় উত্তর দিল পরশ। তোমাকে বলতে চাই না। রিদির রাগ আর দেখে কে। ডিরেক্ট পরশের কলার ধারে বসে মেয়েটা। রাগে দুঃখে চোখের পানি এসে গেছে মেয়েটার। তবুও দাঁতে দাঁত চেপে বলল, বলতে না চাইলেও বলতে হবে। আপনি জানেন সেই 9টায় আমার ক্ষুধা লেগেছে, আর এখন বাজে রাত 12টা, তবুও আমি খাইনি। আর আপনি কোথায় কোথায় ঘুরে এই মাঝরাতে বাড়ি ফিরলেন। ইস, পরশটা আসলেই বেশি করে ফেলেছে। এত রাতে কেউ বাড়ি ফিরে? অফিসে থাকলে তাও না হয় কথা, কোনো কারণ ছাড়াই। রিদিকে শাস্তি দেওয়ার জন্যই এত রাতে বাড়ি ফেরা পরশের। কিন্তু এবার ওর মনে হচ্ছে নিশ্চয়ই সে বেশি করে ফেলেছে। বিকালে বের হওয়ার সময়ও মেয়েটাকে পাত্তা দেয়নি। রাত 9টা থেকে 12টা অবধি একের পর এক কল করে গেছে মেয়েটা। একটা কলও ধরেনি পরশ। তো কেন রিদির রাগ হবে না? তবুও পরশ নিজেকে ঠিক রেখে বলল, রিদি কলার ছাড়ো। না, ছাড়বো না আমি। কি করবেন আপনি? আরে চিল্লাছ তো, আবার কাঁদছো কেন? আপনার তাতে কি? আবারও চিল্লায় রিদি। তবে আওয়াজের চেয়ে চোখের পানি বেশি ঝরছে। কলারটা ছেড়ে দিয়ে জড়িয়ে ধরল পরশকে। আপনি কি সত্যি দেখেননি? আপনাকে কতবার কল করেছি আমি? 3 ঘন্টা যাবৎ কল করছি আমি। আপনি একটাও ফোন ধরেননি। জানেন মা কি বলেছে? পরশে এবার আসলেই খারাপ লাগছে। সব কিছু বাদ দিয়ে সেও রিদিকে জড়িয়ে ধরল। রিদিকে শান্ত করতে জানতে চাইল, কি বলেছে মা? দুপুরে মা কারোর সাথে ফোনে আমার খুব প্রশংসা করছিল। আমি তো জানি মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আপনি যখন রাতে 11:30টায়ও বাসায় আসেননি আর আমার ফোন ধরেননি, তখন মা বলল, আরে আমি তো আশেপাশেই ছিলাম। মা বলল আপনি নাকি আমার জন্য বাড়ি ফিরছেন না, আমাকে নাকি। পরশ রিদিকে আর বলতে দিল না। ঠোঁটে আঙুল দিয়ে বলল, হুস, আর না। কে বলেছে? তোর জন্যই তো এলাম। আর হ্যাঁ, তোর জন্যই এত রাতে ফিরলাম। তাহলে ফোন ধরেননি কেন আমার? আমি না মায়ের কথা শুনে খুব ভয় পেয়েছিলাম।
বিশ্বাস নেই নাকি? আছে তো, আপনি তো ফোনও ধরছিলেন না। মুচকি হেসে পরশ বলল, শাস্তি দিচ্ছিলাম। কিসের? সারাদিন কাছে আসুনি তাই। রিদি ভেবলার মতো তাকিয়ে আছে পরশের দিকে। পরশ রিদির চোখের পানি মুছে দিয়ে বলল, দুপুরে রান্নাটা খুব ভালো হয়েছিল। আমাকে কি সেই খাবারগুলো আবারও দেওয়া যাবে? খুব ক্ষুধা লাগছে যে। দিচ্ছি, ফ্রেশ হয়ে নিন আপনি। পরশ রিদিকে নিয়ে ডাইনিংয়ে বসে খাচ্ছে। দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। অবশ্য পরশ খাবারের চেয়ে রিদির হাতটাই বেশি খাচ্ছে। পরশের মা ছেলে এসেছে দেখার জন্য বাইরে এলে এই দৃশ্য দেখতে পান। বেচারি লজ্জায় পড়ে যায় খুব, তবে তার চেয়ে বহুগুণ খুশিও হন। মনে মনে আল্লাহর কাছে এই প্রার্থনা করেন যেন সারা জীবন ওনার পুত্র আর পুত্রবধূ এইভাবে দুজন দুজনার পাশে থাকে। পরশের বুকে শুয়ে আছে রিদি। পরশে দুষ্ট হাত দুটো রিদি সারা শরীরে দুষ্টুমি করছে। রিদিরও ভালো লাগছে খুব, তাই সেও তাল মিলিয়ে যাচ্ছে পরশের দুষ্টুমিতে। পরশ বোধহয় আরও কাছে চাইছে রিদিকে, তাই তো এবার রিদি শরীরেও পর সে নিজেই শায়িত হয়ে পড়ে। রিদিও বুঝতে পারছে কি চায় পরশ, তাই সেও ললনাময়ী ভাব ফুটিয়ে তুলছে, ভালোবাসি। অস্পষ্ট স্বরে রিদিও সায় দিল, ভালোবাসি। ঠোঁট মিলিয়ে দিল পরশ রিদির ঠোঁটে। মুহূর্তেই হারিয়ে যাচ্ছে দুজনাতে। পরশের ভালোবাসায় গলে যাচ্ছে রিদি। এক পর্যায়ে রিদি আবেদনময়ী সুরে বলল, পরশ। নেশাতুর হয়ে জবাব দিল পরশ, আই ওয়ান্ট টু বি আই মাদার প্লিজ। রিদির গলা থেকে মুখ তুলল পরশ। রিদির চোখে চোখ রেখে বলল, কি বললে? আমি হতে চাই। মুচকি হাসলো পরশ। নিজের ঠোঁটে লিক করে গভীর নেশায় তাকিয়ে থাকলো রিদির দিকে। লজ্জায় চোখে চোখ বন্ধ করে ফেলে রিদি। পরশ আর এক মুহূর্ত দেরি করেনি। হৃদের আঁচলটা একটানে সরিয়ে দিল সে। সকালবেলা শাশুড়ি মন জোগানো এই দারুণ যুক্তিটাই হৃদি পেয়েছিল তার দাদি শাশুড়ির কাছে। বলবে করে নিজেকে তৈরি করেছে সারাদিন, আর এমন একটা সুযোগে শেষমেশ বলেই ফেলল। তবে শুধু সংসারে শান্তি আনতেই নয়, নারী হয়ে জন্মানোটা সার্থক করতে চায় হৃদি। তাই তো বিয়ের 1 মাস পার না হতেই নিজের স্বামীর কাছে সবচেয়ে বড় আবদারটা করে বসলো। শুনছেন? এই যে পরশ, উঠুন, 9টা বাজে আর কত। উফ হৃদি, আর একটু। অফিসে যাবেন না? উফ, সারা রাত ঘুমায়নি হৃদি। আসো, তুমিও শুয়ে পড়ো, ঘুমাই আর একটু। বলেই পরশ হৃদিকে টেনে বিছানায় ফেলে দিল। তবে বেচারা চোখ খুলেনি। পরশ, ছাড়ুন, 9টা বাজে, আর এখন কি না আমি ঘুমাবো আবার। দেখি, ছাড়ুন। চোখ খোলে পরশ। হৃদিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, সারা রাত ঘুমাতে পারিনি তোমার জন্য, এখনও কি ঘুমাতে দেবে না? হৃদি তো অবাক, কি বলে এই লোক? ওর জন্য নাকি ঘুমাতে পারেনি সে? আসলে ঘটনা পুরো উল্টো পেরায়। রাত 4টার দিকেও যখন হৃদি পরশের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চেয়েছিল, তখন পরশ হৃদির নেশায় মেতেছিল। কিছুতেই ছাড়ছিল না হৃদিকে। সারা রাত হৃদিটাকে জ্বালিয়েছে। যখন আজান হচ্ছিল তখন বেচারি হৃদি ছাড়া পেয়েছিল, আর এখন কি না তাকেই কথা শুনতে হচ্ছে। এই, কি বললেন আপনি? দেখি, ছাড়ুন আমায়। সারা রাত আপনার জন্য ঘুমাতে পারিনি, আর এখন উল্টো আপনি। ইস, চুপ বউ, জড়িয়ে ধরো না একটু, আদর করো, কথা কেন বলছো? ছাড়ুন আপনি আমায়। বেশি বেশি। আরে রাগ করছো কেন? সব দোষ তো তোমারই। নিজেই তো মাহাতে চাইলাম মানে।
হতে না করছেন নাকি আপনি? আরে পাগলি, না করলে কি সারা রাত? রেদি পরশের মুখে হাত রেখে থামিয়ে দিল। লজ্জা করে না আপনার? মাথা নাড়িয়ে না জানালো পরশ। রেদি যে হাতে মুখ আটকে রেখেছিল সে হাত চেপে ধরে কামড় বসিয়ে দিল একটা। বেশ জড়িয়ে দিয়েছে। উফ, হাসছে পরশ আর রিদি হাতটা অন্য হাত দিয়ে ঘষছে। উফ পরশ, আপনি খুব খারাপ। ও মা, দাঁত বসিয়ে দিয়েছে একদম। উফ, ব্যথা করছে। কোথায় দেখি দেখি, বলে আবারও পরশ রিদির একই জায়গায় কামড় বসিয়ে দিল। রিদি এবার চিৎকার করে উঠল। চিৎকার শেষ করতে পারেনি রিদি, তার আগে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়েছে। জোরে জোরে দুটো কামড় দিয়েছে একই হাতের একই জায়গায়। ব্যথা হচ্ছে রিদির। আর পরশ রাগে দুঃখে পরশের ঘাড়ে ইচ্ছামতো খামচি দিচ্ছে রিদি। তবুও পরশ থামছে না। বেচারা মনে হয় খামচিগুলোতে আরও ফিল পাচ্ছে। বেশি সময় লাগেনি পরশের। খুব সহজেই রিদিকে ঘায়েল করে নিল। বাধ্য মেয়ের মতো রিদিও তাল মেলাতে শুরু করলো পরশের উন্মাদে। যেখানে না আছে কোনো ব্যথা, না আছে কোনো কষ্ট, শুধু সুখের উথাল পাতাল জোয়ার। আহ্নিক গতির প্রবাহে কেটে যাচ্ছে দিন। আবার এক নিয়মই রাতের আগমন। আর দিন রাত এই খেয়ালে এগিয়ে যাচ্ছে সাদাত। নৌসিনের ভালোবাসার সংসার। নৌসিনের বাচ্চা আজকাল পেটে ফুটবল খেলে। বাচ্চাটা মনে হয় সাদাদের মতো শক্তিশালী। তা না হলে এত জোরে লাথি দেওয়া তার পক্ষে সম্ভব না। আজকে আবার চেক আপ করানোর তারিখ। সকাল থেকে সাদাদের মা সাদাতকে তাড়া দিচ্ছে। সাদাতও যতটা সম্ভব তাড়াতাড়ি করছে। তবে নৌসিন যে খুব অসুস্থ আজকাল, তাই ঠিকমতো হাঁটি করতেও পারে না। সেজন্য সব কাজই সাদাদেরই করতে হয়, তাই দেরি হয়ে যায় আর কি। নৌসিন করতে গেলে আরও দেরি হয়ে যায়। তাছাড়া একটু হাঁটলেই সে ক্লান্ত হয়ে যায়। কি থেকে কি হয় তাই। সাদাত অফিসে সবসময় কাজ করেও সারাদিন নৌসিনের পেছন পেছন তো আছি। আর বাড়ির সবাই তো চোখে চোখে রাখছে। নৌসিনের মা বাবা প্রতি সপ্তাহে আসে মেয়েকে দেখার জন্য। ভাই ভাবিও আসে মাঝে মাঝে। নৌসিন উঠো যান। সাদাদের ডাকে নৌসিন দুহাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছিল না। সাদা দ্রুত গিয়ে শোয়া অবস্থা থেকে বসালো নৌসিনকে। বড্ড শুকিয়ে গেছে মেয়েটা। শুকাবেই না কেন? বাচ্চার পজিশন নষ্ট। পুরো পেট উপরের দিকে ফুলে গেছে, বুকের কাছাকাছি। স্বাভাবিক তো নিচের দিকে ফুলে। আর নৌসিনের সেই অ্যাক্সিডেন্টের জন্য এমনটা হয়েছে। বাচ্চাটা বড় হওয়ার সাথে সাথে বেচারি না ঠিক মতন খেতে পারে, না বসতে পারে শান্তিতে, না উঠতে পারে। আর সাদাদের যেন প্রতিটা সেকেন্ড কাটে ঘোর চিন্তায়। নৌসিন ঘুমিয়ে থাকলেও তার চোখে ঘুম আসে না। এভাবেই কাটে আজকাল ওদের। তবে দুজনের মনে বিশ্বাস আছে, তারা পারবে বলে। আল্লাহর উপর ভরসা আছে দুজনেরই। সাদাত তো রোজ রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, দোয়া করে যেন ওর স্ত্রী সন্তান ভালো থাকে। সাদাতের মা এসে নৌসিনকে ফ্রেশ করে রেডি করে দিল। এর মধ্যে সাদার সব কাগজপত্র গুছিয়ে নিল। ডাক্তার যে কত রকমের রিপোর্ট, তবে রিপোর্ট করে ট্রিটমেন্ট নেওয়াটা বেস্ট। মা চলো। হ্যাঁ, খাওয়াটা শেষ প্রায়, দাঁড়া। ও আচ্ছা ঠিক আছে, খাওয়ানো শেষ করো, আমি গাড়ি বের করতে বলি। হ্যাঁ যা। ওকে। সাদা দরজা থেকে আবার ফিরে এসে নৌসিনকে উদ্দেশ্য করে বলে, আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করো, তা না হলে কাশি এসে গলায় আটকে যাবে। নৌসিন হাসি মুখে মাথা নেড়ে জবাব দিল, প্রতি উত্তরে সাদাদও মুচকি হাসলো। মা, খাওয়ানো শেষ হলে ওকে নিয়ে হাঁটতে শুরু করো না একা একা, আমি আসছি। হ্যাঁ রে বাবা, আমি জানি, তুই যা তো। নৌসিনের প্রেগনেন্সির যখন 4.5 মাসে তখন রাফসা
ওদের রুমটা নিচতলায় শিফট করে দিয়েছে, যাতে নৌসিনের ওঠানামায় কোনো কষ্ট না হয়। তবুও যে কোনো দরকারে একটু একটু হাঁটাহাঁটি সাদাত নিজে ধরে ধরে হাঁটায় নৌসিনকে। খুব ভালোবাসলে বোধহয় ভয়টাও বেশি লাগে। তাই সাদাদেরও খুব ভয় হয় যদি ওর মা নৌসিনকে ঠিকমতো ধরে রাখতে না পারে, তাহলে তো সর্বনাশ। নৌসিনের যা কন্ডিশন, নিজে কখনোই ব্যালেন্স রাখতে পারবে না। এজন্য সাদাত হাঁটি হাঁটির জন্য আর কারো উপর ভরসা করে না। বিপত্তি ঘটলে বোধহয় সব দিক থেকেই হয়। গত মাসে নৌসিনের ওজন ছিল 48 কেজি, আর এ মাসে সে ওজন 43 কেজি। নর্মালি তো নৌসিন 45 কেজি। সাদাত পুরো ভিমড়ি খেয়ে বসে আছে। কি করবে সে? এখন তো বাচ্চাও পরিপূর্ণ ওজন বেশি হওয়ার বদলে দিন দিন কমছে। নৌসিন বুঝতে পারছে না সাদাদের মনে কি চলছে। ডাক্তারের কেবিনে আর কোনো কথা বলল না। সাদাত নৌসিনকে নিয়ে গাড়িতে বসলে রাফসা ডাক্তারের সাথে টুকটাক কথা বলে এলো, আর সাদাত নৌসিনকে ঠিক করে বসিয়ে সামনের সিটে এসে বসলো। রাফসা এক হাতে জড়িয়ে ধরে রেখেছে নৌসিনকে। সিটে গা মেলে বসে আছে নৌসিন। শরীর খারাপ হওয়ার একটা বড় কারণ হচ্ছে নৌসিন ঠিকমতো শ্বাস নিতে পারে না। পারারও কথা নয়, ডাক্তার প্রথমেই বলেছিল এমনটাই হবে। বাচ্চার সমস্ত চাপ উপরের দিকে, তাই খাবার তো আগে চেয়ে আরও কম নিতে পারে। তার উপর না আসে বসে শান্তি, না আসে শুয়ে। এখন তো প্রায় সাদাত খাটে হেলান দিয়ে ঘুমায়, আর নৌসিন সাদাতের বুকে হেলান দিয়ে শুয়ে থাকে। বালিশে মাথা দিলেই কাশি হয়, তারপর তো বমি আছেই। বাড়িতে পৌঁছে সাদাত নৌসিনকে কোলে করে রুমে নিয়ে আসলো। এ দৃশ্য দেখে সাদাতের মা ছুটে আসে, কারণ এমনি এমনি সবার সামনে সাদাত তো আর বউকে কোলে নেবে না। কি হয়েছে বাবা, কি হয়েছে? সাদাত নৌসিনকে নিয়ে ব্যস্ত। রাফসা জবাব দিল, গাড়ি গন্ধে 4 বার বমি করেছে মা, শরীর ছেড়ে দিয়েছে একদম। তাই সাদাত কোলে করে নিয়ে এলো। সাদাতের মুখের দিকে তাকানো যাচ্ছে না, চিন্তায় চোখ মুখে যাতা অবস্থা। সাদাতের মা তো কেঁদেই দিয়েছে। রাফসা নৌসিনের শরীরটা ভেজা কাপড় দিয়ে মুছে দিল। ভালো করে তাকাতেও পারছে না মেয়েটা। বাজে অবস্থা হলে যা হয় আর কি। রিদি, আমার ওয়ালেট কোথায়? রিদি চুপ করে আছে। রিদি, আমার ওয়ালেট কোথায়? পরশ রিদি সাড়া পেল না। পরশ আবারও জিজ্ঞেস করলো, রিদি? রান্নাঘর থেকে দূরত্ব আসে রিদি, আইসি তো, কি হয়েছে, ডাকছো কেন? ওয়ালেট? রিদি বালিশের তলা থেকে পরশের হাতে ওয়ালেটটা ধরিয়ে দিল। কিন্তু পরশের নজর ওয়ালেটের দিকে না, রিদির দিকে। কোমরে কাপড় গুজে রান্না করছিল সে। একদম পাক্কা গিন্নি হয়ে উঠেছে আজকাল। পরশ যত দেখে আজকাল ততই অবাক হয়, যেন নতুন এক রিদি। কি হলো নাও, সুন্দর লাগছে কি তোমাকে? অবাক হয় রিদি। পরশটা যে কি, কখন কি হয় ওর বোঝা দেয়। হৃদের ভাবনা শেষ না হতেই পরশ হৃদির কোমরে হাত রেখে নিজের কাছে নিয়ে আসে। আরে কি করছো? হুস, সবসময় এত কথা বলতে হয় না। বেনুনি করা চুলগুলো এক পাশে, কপালে ছোট ছোট কিছু চুল, কানে ছোট ঝুমকা, নাকে ডায়মন্ডের ছোট একটা পিন। রূপের তীব্রতা বাড়িয়ে তুলতে এগুলোই যথেষ্ট হৃদির জন্য। পরশ হৃদির কোমরের দিকে রাখা হাত দুটো শাড়ির ভেতরে ঢুকিয়ে চেপে আরও কাছে আনলো হৃদিকে। ফু দিয়ে কপালের চুলগুলো সরিয়ে দিল। চোখ বন্ধ করে ফেললো হৃদি। পরশ এক হাত হৃদির গালে রেখে প্রিয়তমার কানের নিচে একটা চুমু খেলো। কেঁপে উঠল হৃদি, আর তার সাথে সাথে পরশও যেন বেশি আসক্ত হয়ে উঠল নীল ভালোবাসায়। কি করছো, ছাড়ো। পরশ অবাক। কি বলল হৃদি?
তুমি এ কয়েক মাস কত জোর করেও কোনো কাজ হয়নি, আর আজ কি না। হৃদি খুব ভালো করে বুঝতে পারছে পরশের অবস্থা। মিটমিটিয়ে হাসছেও বটে। পরশের কাঁধের পেছনে হাত দুটো বেঁধে বলো, দেরি হচ্ছে না, দেখছি তো, পরে দেখো। আর এ তো অবাক হওয়ার কি আছে? আমার স্বামী আমি কি বলে ডাকবো আমার ব্যাপার, তবে বেশিরভাগ সময় আপনি বলেই বলবো। পরশ কোনো জবাব না দিয়ে হৃদির কপালে একটা চুমু এঁকে বলল, অফিসে যাবে না? হুম। কেন? হৃদি মাথা নিচু করে লজ্জামাখা হাসি দিল। পরশ এই হাসির কোনো মানে খুঁজে পেল না। সে কি কোনো হাসির কথা বলেছে নাকি যে হৃদি হাসছে? কি হলো, হাসছো কেন? কই, হোয়াট হ্যাপেন হৃদি? আমার ড্রেস হবে তো মনে হচ্ছে না কোনো প্রবলেম। তাহলে? ধুর, তেমন কিছু না। অফিসে যাও তো তুমি। কি ব্যাপার? এনি গুড নিউজ? হৃদি নিজেকে পরশে থেকে ছাড়িয়ে নেই। বিছানা থেকে পরশে ট্রাউজার টি শার্ট এসব গুছাতে গুছাতে বলল, আচ্ছা বাবা, ওকে আপনাকে আমি আপনি বলেই সবসময় ডাকবো। তুমি বলে ডাকলে তো আপনার কত কি মনে হয়। পরশের কাছে হৃদির উত্তরটা ঠিক জুবুথুবু মনে হয়নি। তাই হৃদির হাত ধরে আবারও নিজের কাছে নিয়ে আসলো। বলল, তা নয় হৃদি, আমি তোমাকে এই কয়েক মাসে কতবার বোঝানোর চেষ্টা করেছি আমাকে তুমি বলে সম্বোধন করার জন্য, বাট তুমি একবারের জন্য করো না। আমি বারবার বলার পরও সেটা হয়নি। আজ হঠাৎ তুমি। ঠিক বিশ্বাস হচ্ছে না। উহ, আপনার না অফিসে লেট হয়ে যাচ্ছে। দেখি ছাড়ুন, আর ভালো ছেলের মতো অফিসে যান প্লিজ। পরশ এবার নিজের আসল রূপে এলো। হৃদির হাত খুব ভালোভাবেই চেপে ধরে বলল, এই মেয়ে বলো। হৃদি আহ্লাদি কণ্ঠে আওয়াজ করল, উহ। আজকাল পরশের এই শক্ত হাতে ধরা ছোঁয়া হৃদিকে একদম ব্যথা দেয় না, বরং মনের কোণে হাজার ফুলের সুখময় স্রোত বইয়ে নিয়ে যায়। ভালো লাগে পরশের জোর জবরদস্তিগুলো। তাই তো নিজেকে আরও কোমল করে তুলতে ইচ্ছে হয় পরশের সামনে। ছাড়ুন, লাগছে, বলবে না?